ভাইরাস নিয়ে কথা বলার জন্য বিজ্ঞান আন্দোলন মঞ্চ থেকে গোপাল এসছি, অনেক কষ্ট করে এসছি তোমাদেরকে একটু বলার জন্য আর নিজেকে এই লেভেলে দেখার জন্য। 1980 সালে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে যা গেছি, তারপরে এই লেভেলের আর কাউকে দেখি না। আমার বাচ্চারা দিচ্ছে, তাদের সাথে থাকি, আর আজকে আমি তাদেরকে পড়াচ্ছি, তাই না? আমার ছাত্রদের পড়াই 4th ইয়ারে, তার মানে ওরা তখন বয়স্ক হয়ে যায়, বুড়ো হয়ে যায়। তো ওদেরকে পড়াই এক অ্যাঙ্গেলে মুখ গম্ভীর করে, তোমাদের কাছে তা থাকবে না। অ্যাবসলিউটলি হাসি খুশি, যার যা খুশি যেভাবে খুশি, শুধু সময়ে। ওকে, তাহলে আমরা আজকে শুরু করি করোনা ভাইরাস দিয়ে। আমি একটু প্রশ্ন করতে চাই, এখানে সায়েন্সের ছাড়া অন্য যারা আছে তারা তো একটা মানুষের সেল কিভাবে তৈরি তা জানো তো? একটা সেল ওয়াল আছে, তার ভিতরে সাইটোপ্লাজম আছে, নিউক্লিয়াস আছে। তাহলে আমরা একটা ভাইরাসের কি আছে একটু খুঁজি। ভাইরাসের শুধু ভিতরে একটা নিউক্লিক অ্যাসিড আছে, শুধু একটা নিউক্লিক অ্যাসিড, আইদার ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড ডিএনএ অথবা রাইবোনিউক্লিক অ্যাসিড আরএনএ, আর তার পাশে একটা প্রোটিনের কোট আছে, ঠিক আছে? ভেরি গুড, খুব সুন্দর টি2 ফাজ সম্বন্ধে জানার কারণে। ওকে ফাইন। তো এই ফাজগুলি হচ্ছে ব্যাকটেরিয়াফাজ, অর্থাৎ ব্যাকটেরিয়াল ভাইরাস। তারা ব্যাকটেরিয়াকে অ্যাটাক করে। আর অ্যানিম্যাল ভাইরাস যারা, তারা অ্যানিম্যালকে অ্যাটাক করে। কম্পিউটার ভাইরাসও কিন্তু আছে, কিন্তু এটা এই ভাইরাসের সাথে তুলনীয় না। তো যাই হোক, আমাদের অ্যানিম্যাল ভাইরাস নিয়ে কথা। অসংখ্য ভাইরাস আছে, অসংখ্য। এই যে করোনা ভাইরাস বলছি, এই যে করোনা শব্দটা বলছি, এটা কি জন্য আসছে বলে দেই। ছোট্ট একটা বাচ্চাকে একটা সূর্য আঁকতে বললাম, কি আঁকবে? একটা গোল্লা দিবে, কতগুলি সোজা করে দিবে। এক্স্যাক্টলি এই যে সোজা দণ্ডগুলো দিল, স্পাইক গুলো, এটাই হচ্ছে করোনা। এই ভাইরাসটার গায়ে এইরকম কিছু স্পাইক আছে, অনুবীক্ষণ যন্ত্রের নিচে দেখা যায় এই জিনিসটা। দ্যাট ইজ ওয়াই এটার নাম করোনা ভাইরাস। পাগলা কুকুর কামড় দিলে কি রোগ হয়? জলাতঙ্ক। ভেরি গুড। কখনো র্যাবিস বলবে না, কারণ ওইটা পশু পাখিদের হয়, পশুদের হয় র্যাবিস। ওই র্যাবিড অ্যানিমাল মানুষকে কামড় দিলে হয় জলাতঙ্ক বা হাইড্রোফোবিয়া। এইটা শেপ হলো বুলেটের মতো, বুলেট শেপ। তো এইরকম শেপের উপর ভিত্তি করে ভাইরাসের নাম আছে। এই করোনা ভাইরাসটার নাম হলো ওই করোনার জন্য, এই সূর্যের ছটা, এই ছটার জন্য। আছে 2000 ধরনের। কেন 2000 ধরনের? সমস্ত স্পেসিস, স্পেসিস বলতে কি বুঝি আমরা? প্রজাতি। প্রজাতি তো অসংখ্য আছে, প্রত্যেকটা প্রজাতির জন্য ভাইরাস আলাদা, নির্দিষ্ট। এক প্রজাতির ভাইরাস অন্য প্রজাতিকে আক্রমণ করবে না, এটা হলো স্বতঃসিদ্ধ সৃষ্টিকর্তার রুল। তাইলে মানুষের জন্য যে করোনা ভাইরাস, আমার বাদুরের জন্য তো সেই ভাইরাস নয়, শুকরের জন্য তো সেটা নয়, সাপের জন্য তো সেটা নয়। কিন্তু একটু ঝামেলা ঘটে গেছে। ঝামেলা ঘটে গেছে, মানুষ এখন এত বেশি বিধ্বংসী হয়ে গেছে যে এরা আর নিজের আবাসস্থলকে বাড়ানোর জন্য অন্যের আবাসে গিয়ে হাত দিয়ে দিচ্ছে, যার কারণে প্রকৃতিতে ব্যালেন্স নষ্ট হয়ে গেছে। তাই এর ভাইরাস ওর ভাইরাস মিলে জট পাকিয়ে গেছে। কিভাবে হচ্ছে? ওই যে নিউক্লিক অ্যাসিডটা বলেছি, ওইটার মধ্যে একটু ঝামেলা ঘটে গেছে। জিনোম চেঞ্জের কারণে তারা এরকম ডিভাস্টেটিং হয়ে গেছে। শুকরেরটা মানুষকে কেমন ইনফেক্ট করে, পাখিরটা করে, এভিয়ান ইনফ্লুয়েঞ্জার নাম শুনেছি, বার্ড ফ্লুর নাম শুনেছি, সোয়াইন ফ্লুর নাম শুনেছি। ওগুলি কিন্তু ওদের ভাইরাস ছিল। আমাকে আক্রমণ করছে কেন? করছে এই জন্যে যে আমি তার সাথে সহাবস্থান করতে গেছি কোনো না কোনো কারণে, তাকে বাস্তুচ্যুত করেছি, তাকে খাচ্ছি, এবং তার ভাইরাসটাকে হয়তো নষ্ট না করেই খাচ্ছি। এই সমস্ত কারণে সে আমার ভিতর চলে আসছে। যাই হোক, আমরা স্পেসিফিক থাকি আমাদের করোনা ভাইরাসে। করোনা ভাইরাসের 2000 রকমের মধ্যে এখন যে ভাইরাসটা আসছে, এটা হলো সর্বশেষ। হয়তো গোপনে গোপনে আরো অন্য জায়গায় হচ্ছে। যখন আমরা কোনো তুলনা দিতে পারি না, অতীতে এই ভাইরাসটা ছিল এরকম, তুলনা দিতে পারি না, নতুন একটা জিনিস হয়, তখন তাকে নাম দেই নভেল। ঠিক আছে? উপন্যাস নয়, নভেল। এটা ভাইরাসের বেলায় যে নতুন, পূর্বে দেখা যায়নি। ঠিক আছে? এখন এই ভাইরাসটা পূর্বে দেখা যায়নি। তাহলে এর বড় ভাইদের কি কি দেখা গিয়েছিল? ইয়েস, দেখা গিয়েছিল। আমরা সার্স নাম শুনেছি, সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম। আমরা মার্স নাম শুনেছি, সৌদি আরবে হজ করতে যে বা অন্য সময় এপিডেমিক আকারে যে জিনিসটা হয়ে যায়, মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম। এই সবগুলি কিন্তু করোনা ভাইরাস। এবং এগুলি হওয়ার পরে কি রোগ হয়, একদম সিম্পল একটা চিত্র শুধু চোখের সামনে ভাসিয়ে তোলো। কয়দিন ধরে ভাল লাগছে না, ঘুষঘুষে জ্বর, বিছনা ছাড়তে ইচ্ছা করে না, কিছু খেতে ইচ্ছা করে না, বন্ধু বান্ধব ভাল লাগে না, ফেসবুক ভাল লাগে না, বই পড়তে ভাল লাগে না, ক্লাসে যাই না। তারপর একটু জ্বর বাড়লো, জ্বর বাড়ার সাথে সাথে হাঁচি শুরু হলো, কাশি শুরু হলো, নাক দিয়ে পানি ঝরা শুরু হলো, 2 থেকে 3 দিন। তারপরে কি কি জানি হলো, খাইতে দিতে পারি না, আস্তে আস্তে আবার সবগুলি সেরে গেল। চিকিৎসা দিলে 1 সপ্তাহ সারে, না দিলে 7 দিনে সারে। পার্থক্য আছে কোনো? কি রোগ বলি?
ইনফ্লুয়েঞ্জা, সিম্পলি ফ্লু। এই যে ভাইরাসটার নাম বললাম, এই রোগটাই তৈরি করতে পারে, শুধু ফ্লুর মতন একটা রোগ তৈরি করবে, সেলফ লিমিটিং ডিজিজ, নিজে নিজেই শেষ হয়ে যাবে। কারণ এটা যখন মানুষ ইনফেক্ট করে তখনই তার এগেনস্টে শরীরের ভিতরে প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় এবং 7 দিনের মধ্যে ম্যাক্সিমাম এটাকে সে হটিয়ে দেয়। এবং একবার যখন এটা হয়, পরের বার আবার এটা দিয়ে হয় না, কারণ তার এগেনস্টে ক্রিয়াশীল অ্যান্টিবডি তখন শরীরে থাকে। ঠিক আছে, সব তো ক্লিয়ার হয়ে গেল। তাইলে আমার এই কি সমস্যাটা করলো এখানে? করোনা ভাইরাসের এই উদ্বিগ্নতা যেই কারণে, সেটা হচ্ছে এই ফ্লুর রোগীকেই আমরা কি কেউ বলবো যে 7 দিন পরে বা 10 দিন পরে তার মারা যাওয়ার সম্ভাবনা আছে? কেউ বলবো না। হ্যাঁ, দুইটা ক্যাটাগরিতে আমরা একটু উদ্বিগ্ন হই। একেবারে লেদা বাচ্চা, বরিশালের শব্দটা ব্যবহার করলাম, একেবারে লেদা বাচ্চা হলে আর একেবারে বুড়ো হলে ওদের তো শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতা খুবই কম, তাই ওরা এই সাধারণ সর্দি কাশিতেই ঘাবড়ে যায়। এবং যদি দেখা যায় তার হার্টের প্রবলেম থাকে, কিডনিতে প্রবলেম থাকে, লিভারের প্রবলেম থাকে, তাহলে সেই প্রবলেমের কারণে সে মারা যায়। আমরা বলি যে ইনফ্লুয়েঞ্জা তাকে ফ্যাটাল অ্যাটাক দিয়েছে। ঠিক আছে, এইটারও সম্ভাবনা লেস দেন 1%। তার মানে ওই ছোট বাচ্চা এবং বৃদ্ধদের মধ্যে ইনফ্লুয়েঞ্জাতে যদি মারাত্মক অবস্থা তৈরি হয়, তাতে যদি সে মারা যায়, সেই সম্ভাবনা প্রকৃতিতে 1%-এর চেয়েও নিচে। ঠিক সেই জায়গায় করোনা ভাইরাস যদি হয়, এই যে ব্রাইট, ব্রিলিয়ান্ট, হেলদি, ইয়াথ, এত সুন্দর ভালো স্বাস্থ্যের অধিকারী, এখানে শুধু লেকচার শোনার জন্য বসে আছে, ছেড়ে দিলে ফুটবল খেলতে যাবে, তাদের যদি 70 জন মারা যায় 100 জনের মধ্যে, তাহলে কি ঘটবে? করোনা ভাইরাসের উদ্বিগ্নতাটা হলো এখানেই। সে যখন অ্যাটাক করবে, মোটামুটি নিশ্চিত 100 জনকে অ্যাটাক করলে 70 জন মারা যাবে, তার ইমিউন স্ট্যাটাস যাই থাকুক না কেন। এইখানে আমরা কি করতে পারি? আমরা কিছুই করতে পারি না। কারণ ওই যে বলেছি, চিকিৎসা দিলে 1 সপ্তাহ, না দিলে 7 দিন, মানে চিকিৎসায় কিচ্ছু হবে না। ভাইরাস এগেইনস্ট আমাদের চিকিৎসা খুবই সীমিত এবং ভাইরাস খুব দ্রুত গতিতে তাকে চেঞ্জ করে ফেলে। সেই জন্য চিকিৎসা দিয়েও আটকানো যায় না। আজকে যে ভাইরাস আমার শরীরে ঢুকলো, সে যে অ্যান্টিবডিটা তৈরি করেছে, তার এগেইনস্টে যেটা তৈরি হয়েছে, এ যখন ওই শরীর থেকে বের হয়ে গিয়ে অন্যকে অ্যাটাক করে, সে পরিবর্তিত হয়ে যায়, তাই আবার নতুন করে তাকে ইনফেক্ট করতে পারে। তাই একজন বছরে কয়েকবার ইনফ্লুয়েঞ্জায় ভুগতে পারে। সত্যি না এটা? ইনফ্লুয়েঞ্জা একবার হয়ে গেল আর জীবনে হবে না, এরকম কেউ কি বলতে পারে একটা রোগের নাম যেটা একবার জীবনে হলে আর হবে না? কোন পক্স? চিকেন পক্স। পক্স 2 ধরনের আছে, একটা হলো বড় পক্স যেটা আগে ছিল, আর এখন চিকেন পক্স। বড় পক্স পৃথিবীতে নাই, এটাকে আমরা সরিয়ে দিতে পেরেছি। শুধুমাত্র পৃথিবীর 3টা জায়গায় বোতলে তার জীবাণু আছে, কারণ যদি কোনোদিন চলে আসে তুলনা তো করতে হবে এটা পক্স ছিল। কাদম্বিনী মরিয়া প্রমাণ করিবে না যে সে মরে নাই, সেই রকম এটাকে প্রমাণ করতে হবে যে এটা পক্স ছিল, এক। আর দ্বিতীয় যেটা চিকেন পক্স, সারা পৃথিবীতে আছে এক ভাই, হারাধনের একটি মাত্র ছেলে। অতএব সে যদি কাউকে ইনফেক্ট করে, তার এগেইনস্টে যদি অ্যান্টিবডি হয়, যেহেতু আর কোনো ভাই নাই, অতএব নতুন করে কেউ করবেও না, তার আর চিকেন পক্স হবেও না। মাঝে মধ্যে কিন্তু আমাদের ডাক্তারদের কাছে এসে বলে অনেকে, আমার 2 বার হয়েছে। আমরা কনফিউশনে পড়ি, কিন্তু আমি বলি ধুর, আমার তো পড়াশোনা করা আছে, এটা 2য় বার হতে পারে না। তো বলি হ্যাঁ, আপনার বেলায় হয়তো এটা এক্সেপশন, কিন্তু আসলে তোমরা জেনে রাখো, চিকেন পক্সের একটাই প্রজাতি আছে, অতএব এটা 2য় বার তোমাকে ইনফেক্ট করবে না। কেন করবে না? যেহেতু এটার এগেইনস্টে অ্যান্টিবডিটা আমার শরীরে আছে। যদি কারো না হয়, তাহলে তো সে সবসময় এটার জন্য সাসেপ্টেবল রয়ে গেল, যে কোনো সময় হতে পারে, তাই না? আর যদি কারো হয়ে যায় নিজের থেকে, তাহলে কি হবে? তার ভিতরে এমন একটা ব্যবস্থা হবে যে এটা চুপ করে বসে থাকবে ভিতরে। এবং তোমরা কি কেউ দেখেছো যে হাফ কপালের অর্ধেকটায় খুব ফুসকুরি ফুসকুরি উঠেছে, প্রচন্ড ব্যথা, কাঁদতেছে রোগী, বুকে এক পাশে একটা এরকম ফুসকুরি উঠেছে, প্রচন্ড জ্বালা যন্ত্রণা, এটাকে হার্পেস জোস্টার বলে। এটা ওই চিকেন পক্সের কারণে। যদি কখনো দেখে ওই শরীরের ভিতরে ভাইরাসটা চুপচাপ থাকা অবস্থায় যে এই ব্যক্তি একটু বিপদে পড়েছে, হাতি কাদায় পড়ে গেছে, তখন চামচিকা লাথি মারে, ঠিক সেই তখন সে সুপ্ত অবস্থা থেকে একটু জেগে উঠেও চিকেন পক্স আর করতে পারে না। কি করে? এই হার্পেস জোস্টারটা করে। তো যাই হোক, এটা গেল একটা জিনিস। আমাদের এই করোনা ভাইরাসে যে ঘটনাটা ঘটছে সেটা আমি বলে দিয়েছি। সিম্পল একটা ইনফ্লুয়েঞ্জা টাইপ, জ্বরের সাথে সাথে শুরু হবে হালকা জ্বর দিয়ে, হাঁচি থাকবে, কাশি থাকবে, নাক দিয়ে পানি পড়বে, শ্বাসকষ্ট হবে। এরপর থেকে এটা ঘটবে কদিন? এটা আমার শরীরে জীবাণু ঢোকার 3 থেকে 5 দিনের মধ্যে এটা ঘটবে। তাহলে প্রথম 3 দিন আমি ধরে রাখবো যে আমার ভিতরে জীবাণু থাকা সত্ত্বেও আমাকে কোনোভাবে আলাদা করা যাবে না, বোঝা যাবে না। তাই বর্ডারে আমাদের যারা চেকপোস্ট বসিয়েছেন, থার্মাল স্ক্যানার বসিয়েছেন, ওই 3 দিনের ভিতরে যারা আসবে তাদের টিকিটাও ধরতে পারবে না।
ওরা কিন্তু ভাইরাস নিয়েই দেশে ঢুকে যাবে। তাইলে আমরা একটা চেকপোস্ট দেখলাম যে এটা অকার্যকর। দ্বিতীয় হলো, এটা যখন প্রকাশিত হবে 3 থেকে 5 দিন পরে যখন জ্বর শুরু হবে, তার থেকে থাকবে এটা 7 দিন, তাহলে 5, 7, 12 দিন। তাহলে আমরা যদি কাউকে কোথাও কনফাইন রাখি, কোয়ারেন্টাইনে রাখি, তাহলে 2 সপ্তাহ বা 14 দিন যদি রাখি, তাহলে মোটামুটি সেফ। কারণ সে যেদিনই তাকে কট করি না কেন, তার পথে 14 দিনের মধ্যে পুরো চক্র শেষ। এর মধ্যে যদি আল্লাহ তাকে বাঁচিয়ে রাখেন, তাইলে ওইটা ছিল না। আর যদি অন্য কোনো ঘটনা ঘটে তো ঘটলো। বেশ, অন্য সাধারণ ইনফ্লুয়েঞ্জায় 1 সপ্তাহ পরে রোগীটা সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে, কিন্তু এইখানে 1 সপ্তাহের মধ্যে সে সুস্থ হবে না। কি ঘটনা ঘটে? ঘটনাটা ঘটে নাক দিয়ে এটা ঢোকে। নাক দিয়ে ঢোকার পরে যে এপিথেলিয়াল সেলগুলি আছে, আমি বিশ্বাস করি সবাই এটা জানে, আবরণী কলা, এইগুলির মধ্যে সে প্রবেশ করে। এখন এই যে প্রবেশ করলো, এটা কিন্তু মানুষের করোনা ভাইরাস হলে শুধু ইনফ্লুয়েঞ্জা করতো। এটা প্রত্যেক বছরে শীতের শেষে বা শীতের শুরুতে আমাদের সবারই এরকম একটু একটু হয়ে চলে যায়। এটা কিন্তু সাধারণটা। এই অসাধারণটা হলো, সে ওই সেলটার মধ্যে ঢুকার পরে সে ওখানে বংশবৃদ্ধি করে, সেলটাকে ফুলিয়ে দেয়। সেলটা ফুলিয়ে দিলে পরে একটু চিন্তা করে দেখো, আমার পুরো রেসপিরেটরিতে যে এপিথেলিয়াল সেলগুলি আছে, তাদের কাজ হলো অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জ করা। হোয়াট ইজ দি ফাংশন অফ রেসপিরেশন? এক্সচেঞ্জ অফ গ্যাস, কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন চেঞ্জ করা। এই সেলগুলি বেলুনিং হয়ে যাওয়ার কারণে, সোলেন হয়ে যাওয়ার কারণে এরা ওই পার্টিসিপেট করতে পারে না। যদি পার্টিসিপেট করতে না পারে, তাইলে আমার শরীরের ভিতরে ওয়েস্ট প্রোডাক্ট তৈরি হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, অ্যামোনিয়া তৈরি হচ্ছে, নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্ট সব তৈরি, যেগুলো আমি বের করতে পারছি না। কারণ এক্সচেঞ্জ করার জন্য আমাকে লাংসটা ওকে থাকতে হবে, ব্লাড সার্কুলেশন ওকে থাকতে হবে, কিন্তু তারা এক্সচেঞ্জ হতে পারছে না। এক্সচেঞ্জ না হতে পারে না, প্রত্যেকটা সেল অক্সিজেনের অভাবে ভোগে। এটাই বলি আমরা হাইপক্সিয়া। এই হাইপক্সিয়া যখন হয়, তখন সুস্থ, দিব্যি সুস্থ একটা মানুষ খুব দ্রুত মৃত্যু মুখে পতিত হয়। কারণ তার ভিতরে মেটাবলিজম চলে না। মেটাবলিজম মানে বিপাক। বিপাকের জন্য আমাদের অক্সিজেন লাগে। আমি আশা করি তোমরা ক্রেবস সাইকেল কি জিনিস জানো। অক্সিজেন, গ্লুকোজকে ভেঙে এনার্জি তৈরি করে তো আমরা চলবো, এটিপি তৈরি করে তো আমরা চলবো। এটিপি ইজ এনার্জি কয়েন। এটিপি তৈরি করছে, সারা শরীর এটিপি চালাবে, কিন্তু সেই এটিপির জন্য আমার দরকার অক্সিজেন। সেই অক্সিজেন নিয়ে যায় ব্লাড, সেই ব্লাডে যেতে পারছে না, কারণ সেলে এক্সচেঞ্জ হচ্ছে না। তাহলে এই হাইপক্সিয়াটা হলো তার মূল কারণ। সবচেয়ে প্রথমে সাফার করে কিডনি, কিডনি ফেল করে। নেক্সট সাফার করে লিভার, তারপরে হার্ট। এবং হার্ট যদি বন্ধ হয়ে যায়, তাহলে আর এই শরীর দিয়ে কি হবে? তাই না? আমাদের তো সবই পড়ে থাকে পৃথিবীতে, শুধু সৃষ্টিকর্তা করতে গিয়ে এই অন্তরাত্মাটা থাকে না, আর হার্টটা বন্ধ হয়ে যায়। এই তো আমরা দেখি দিব্য চোখে। তাইলে এই ঘটনাটা, এই যে মাল্টি অর্গান ফেলিওর ঘটনাটা ঘটলো ডিউ টু হাইপক্সিয়া, অক্সিজেনের অভাবে। অক্সিজেনের অভাব ঘটলো ডিউ টু বেলুনিং অফ সেলস, যে সেলগুলি এক্সচেঞ্জ করতে পারছে না গ্যাসিয়াস ম্যাটেরিয়াল। এই কন্ডিশনটা তৈরি হলো শুধুমাত্র ভাইরাস রেপ্লিকেশনের কারণে। ভাইরাসটা ওই সেলের মধ্যে বংশবৃদ্ধি করে। বেশ, যখন হাইপক্সিয়া শুরু হয়, তখনই সেলগুলি কিছু কিছু মরে যায়। মরে গেলে পরে ওই ভাইরাসগুলি বেরোয় আসে সেল থেকে। বেরোয় এসে তার প্রতিটা নিঃশ্বাসের সাথে, হ্যাঁ, নিঃশ্বাসের সাথে, তার লালার সাথে, যে কোনো শরীরের সিক্রেশনের সাথে সেই ভাইরাসগুলি বের হয়। তাহলে যে রোগীটা এই করোনা ভাইরাসের রোগী হলো, আমি তাকে কি বধ দেখব? আমি 20 বধ পরিত্যাজ্য মনে করব। তার নিঃশ্বাসের সংস্পর্শে যাব না, তার লালার সংস্পর্শে যাব না, তার সিক্রেশনস যেগুলি আছে তার সংস্পর্শে যাব না, তাকে কন্ট্যাক্ট করবো না, ধরবো না, তার থেকে 2 ফুট দূরে থাকবো, যেন তার নিঃশ্বাস আমাকেই না করে। কারণ সে একটা হাঁচি দেওয়ার সাথে সাথে তোমরা যদি দেখো যে অসংখ্য কণার মতো বেরোয় আসে আমাদের নাক মুখ দিয়ে, এর প্রত্যেকটার মধ্যেই ভাইরাসগুলো আছে। এবং ভাইরাসটা ওই ফ্লুইড আবরণীর মধ্যেই বেঁচে থাকে। যতক্ষণ পর্যন্ত এটা থাকবে এখানে, ততক্ষণ পর্যন্ত ভাইরাসটা জীবিত থাকবে। যেই না বাতাসে বা রোদের আলোতে শুকায় যাবে, অমনি সেও মরে যাবে। তাইলে কি হলো? ওই অবস্থায় তাকে এক্সচেঞ্জ হইতে হবে। তাইলে যদি কারো খুব ভালোবেসে কাছাকাছি যাই, প্রথম সম্ভাবনা। দ্বিতীয় সম্ভাবনা, যদি সে আমার মুখের উপর হাঁচি মেরে বসে, কাশি দিয়ে বসে, তাহলে। তৃতীয়ত, যদি তার গা টাচ করার পরে আমি আমার সেগুলি মুখ, চোখ, নাক, মানে যেখানে শরীরে প্রবেশ করার মতন জায়গা আছে সেই জায়গায় টাচ করি, তাহলে কিভাবে এটা ছড়ায় গেল? এখন আমরা তো এই মুহূর্ত পর্যন্ত হ্যাপাজার্টলি সবকিছু বললাম যে করোনা ভাইরাসে আক্রান্ত একটা রোগী এই হয়, এই তার জটিলতা হয়, এই জন্য সে মৃত্যু মুখে পতিত হয়, এইভাবে সে ছড়ায়। এখন আমি তাহলে নিজেকে প্রোটেকশন করবো কিভাবে? আমি প্রথমেই ধরে নেব যে আমি রোগী, তাহলে আমার কাছ থেকে কারো যেন রোগটা না ছড়ায়, সে প্রোটেকশন আমি নেব। আমি হাঁচি কাশি দেওয়ার সময় আমার পার্সোনাল হাইজিন মেনটেন করা অবস্থায় দেব।
আমার কাছে রুমাল থাকবে, আমার কাছে টিস্যু থাকবে, অ্যাটলিস্ট আমার জিনিসপত্র আমি আমার মধ্যে রাখবো, আমি প্রকৃতিতে ছেড়ে দেবো না। 1 নাম্বার। 2 নাম্বার, আমি নিতে চাই না, তাহলে আমি যা যা বললাম একটু আগে, আমি সেগুলি ব্যবস্থা করব। অন্যেরটাও আমি নিব না, তাই না? অন্যে হাঁচি কাশি দিবে, বাতাসে ছড়িয়ে দেবে, আমি সেই পরিবেশে থাকবো, আমি সেটাও নিব না। আমি কাউকে টাচ করব না, সেই জন্যে সৌহার্দ্যসূচক হ্যান্ডশেকও করবো না, কারণ তার হাত তো, সে তো নাক মুছে। হাঁচি কাশি দেওয়ার পরে তো আমাদের অভ্যাস, বাচ্চা বলো আর আমারও বলো, সব একই কথা, গিয়ে দেখুক আর না দেখুক, শার্টের হাতায় মুছে ফেললাম, তাহলে রয়ে গেল এগুলি। যতক্ষণ পর্যন্ত এটা ফ্লুইডের মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত ভাইরাসটা থাকবে। তাইলে করণীয় কি? তাইলে করণীয়, বাইরে যতই ঘোরাঘুরি করলাম সবসময় মাস্ক করে নিজেকে প্রোটেকশন দিলাম, নিজের থেকে অন্যকে প্রোটেকশন দিলাম, মাস্ক। দ্বিতীয়ত, জামা কাপড় যা ব্যবহার করলাম সেগুলি তীব্র রোদে শুকায় ফেলতে হবে, অথবা আমি ধুয়ে ফেললাম। ধোয়ার সময় খেয়াল রাখতে হবে টেম্পারেচার যেন কোনো অবস্থাতেই 60 ডিগ্রির নিচে সেন্টিগ্রেড না থাকে। কারণ হচ্ছে ভাইরাস প্রোটিন দিয়ে তৈরি, প্রোটিন যেন কত ডিগ্রিতে নষ্ট হয়, এই 60 ডিগ্রি সেন্টিগ্রেড। তোমরা যদি না জেনে থাকো বলে দিলাম, যে কোনো প্রোটিন 60 ডিগ্রিতে ডিনেচার্ড হয়ে যায়, তাহলে ভাইরাসের প্রোটিনটাও ডিনেচার্ড হয়ে গেল। ডিনেচার্ড হয়ে গেলে সে আর নতুন করে কাউকে ইনফেক্ট করতে পারে না। বেশ, তাহলে ওটা করে ফেললাম, সিদ্ধ করে ফেললাম সমস্ত ব্যবহার্য জামা কাপড়, যত যা বর্জ্য আছে সবগুলিকে মাটির নিচে পুঁতে দিলাম। যদি এগুলি না করি তাহলে এগুলি ছড়াবে, সিম্পল হিসাবে এটা থাকবে না, এটা ছড়াবে। ঠিক আছে? এখন ছড়ানোর পরে কি হয় সে বিভীষিকা তো বলেই দিলাম। 100 জনের মধ্যে 70 জন মারা যাবে, যতই ভালো স্বাস্থ্যের অধিকারী হোক না কেন। বাকি যে 30 জন বেঁচে থাকবে, কোন কোন অর্গানের বিনিময়ে বেঁচে থাকবে আমি জানি না, কারণ আমার অভিজ্ঞতা শুধু পড়াশোনায়, শুধু রেডিও টেলিভিশনের খবর শোনায়, দেখায়, আর আমার দেশে এখনো সেটা অভিজ্ঞতা নেই, এবং আমি চাই না এই অভিজ্ঞতা আমার হোক। কারণ আমাদের দেশে যারা যারাই খুব মারাত্মক অসুখের রোগী হন তারা ইন্টেন্সিভ কেয়ারে যায়, আইসিইউতে ভর্তি হন। এটা তোমার সাথে জানো, অত্যন্ত খরচবহুল আইসিইউতে তারা যায়, কিন্তু আইসিইউ থেকে জীবিত ফেরত এসছেন এরকম স্ট্যাটিস্টিক্স আমাদের খুবই খারাপ। তার মানে বোঝা গেল আমাদের আইসিইউ ম্যানেজমেন্ট ভালো না। আর ওই রোগীগুলিকে একেবারে 100%কে আইসিইউতে দিতে হবে, এবং তাহলে আমার দেশের স্ট্যাটিস্টিক্স অনুযায়ী 100%ই এই জগতে নাই। তাহলে কি দাঁড়ালো? এত খরচবহুল চিকিৎসা করে আমি তাকে বাঁচাতে পারবো না। তাহলে আমরা যতই বলি যে আমরা প্রিপেয়ার্ড, আমাদের দেশে যদি এটা ছড়ায় আমরা খুব ভালোভাবে ঠিক করে ফেলতে পারবো, এটা খুব সম্ভবত আমরা পারবো না। এই ঘনবসতির দেশে যদি ওই রকম হয়, এবং হাইজিন সেন্স যাদের মিনিমাম, এই যে আমি আজকে বলে গেছি, এই রুম থেকে বেরোয়ার পরে আমি যতগুলি হাইজিনের কথা বললাম এগুলি যদি মেনটেন না করো তাহলে শিক্ষাটা বৃথা যাবে। এটা করতে হবে এই জন্যে যে আমি যেমন অন্যকে ইনফেক্ট করব না, আমি অন্যের কাছ থেকে নিব না, এটা মাস্ট। শুধু এইটুকু করতে পারলেই দেখা যাবে যে এটা আর বেশি মারাত্মক আকারে ছড়াবে না। কিন্তু প্রশ্ন, এটা তো আমাদের দেশের না, এটা তো আসতেছে বাইরে থেকে, আমাকে প্রোটেকশন তো দিতেই হবে। সমস্ত বর্ডার, যত জায়গা দিয়ে আমার দেশের মানুষ প্রবেশ করতে পারে, বিশেষ করে রিস্কি পপুলেশন, তাদেরকে আমি স্ক্রিন করে ঠেকিয়ে দিব, কোয়ারেন্টাইনে রাখবো 14 দিন। হাজি ক্যাম্পে রাখছি, হাজি ক্যাম্পে সবাই 50 জন না 55 জন এক রুমে আছে এবং ফ্লোরে। এই শীতে যদি তার ইনফ্লুয়েঞ্জা নাও হয়ে থাকে, এখন নতুন করে হবে, তবু আমি মেনে নিব, এটা যেন করোনা না হয়, নর্মালটা হোক, লেস দেন 1% মোর্টালিটি, আমি মেনে নিব। আর যদি এদের মধ্যে কেউ নিয়ে এসে থাকে, খোদা না করুক, তাহলে ওই 55 জন নাই। তো এখন পর্যন্ত পাওয়া যায়নি, উই আর হ্যাপি। আমরা বাংলাদেশে চীনা থেকে আমাদেরকে সবাইকে নিয়ে আসতেছি, কারণ আমরা অত্যন্ত ইমোশনাল একটা জাতি, আমরা মা বাবার সান্নিধ্যেই মারা যেতে চাই। একজন ফেসবুকে লাইভ এসে বলেছে যে আপনারা বাংলাদেশে যাওয়ার সিদ্ধান্তটা নিয়ে ওদেরকে রিস্কে ফেলেন না, কিন্তু তবু আপনাদের সিদ্ধান্ত আমি পরিবর্তন করব না, আপনারা যান, যারা যেতে চান যান। কিন্তু এটা ঠিক যে যারাই আসতেছে, যদি কারো ভিতরে থাকে, এটা একটা হ্যাভক বাংলাদেশের জন্য। ঠিক আছে? তো করোনা ভাইরাস উদ্বিগ্নতা ও করণীয় শীর্ষক সেমিনারে ভাইরাস থেকে শুরু করে আমি এই পর্যন্ত আসলাম। আমি জানি না কি বলেছি, আমি মনে হয় এক্সাইটেড বেশি, তাই হয়তো না আছে আগা, না আছে তলা। কিন্তু আমি এখন ছেড়ে দিচ্ছি সবার কাছে যে একেবারে ক্ষুদ্র লেভেল থেকে, ভাইরাস থেকে শুরু করে যে কোনো লেভেলের প্রশ্ন যদি আসে, আমি তাহলে উত্তর দিয়ে সেটা স্যাটিসফাই করতে পারি। মনীষা, দেখো, আচ্ছা, আপনারা আপনাদের প্রশ্নগুলো একটু কাইন্ডলি বলেন। একজন করে দাঁড়িয়ে প্রশ্ন করতে পারবেন। আমার বলা কোথাও যদি কোনো বোঝায় ঘাটতি থেকে থাকে, আমি চেষ্টা করেছি, কারণ আমার গত এই 29-30 বছর ধরে আমি একটু উঁচু লেভেলে পড়ি।
হ্যাঁ শিওর। স্যার আমি হাসিবুল ইসলাম বরিশাল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, বিজ্ঞান আন্দোলন মঞ্চের একজন সদস্য। আমার প্রশ্ন হচ্ছে করোনা আমি শুনতে পাচ্ছি। করোনা ভাইরাসের ফ্যাটালিটি রেট হ্যাঁ গতকালকে নিউ ইয়র্ক টাইমসে আমি একটা লেখা পড়লাম যে লেস দ্যান 3%, এবং যেখানে ছড়িয়েছে ওই উহানে, তো ওখানে যারা প্রথম যে 99 জন, ল্যান্সেট মানে বিবিসির একটা নিউজ আসছে যে ল্যান্সেট জার্নালে গতকালকে একটা মানে খুব বিস্তারিত লেখা যে প্রথম যে 99 জন আক্রান্ত তাদের অধিকাংশই মানে মোর দ্যান 60, মানে 60 মানে 50 থেকে 60 এবং 70 এর মধ্যে, এবং যারা মারাও গেছে ইতিমধ্যে, তো এদের বয়সও 50, 60, 70 এরকম, এই রেঞ্জে নিচে, এর নিচে খুবই কম। তো এখন এটা যে মানে মৃত্যুর ঝুঁকি যে আসলে আদৌ কি 3% কম, বা আর এই যে আমাদের আমরা যারা আছি আমরা মানে আমাদের ঝুঁকি কতটুকু কম? না, এটা একটা ভালো প্রশ্ন যে স্ট্যাটিস্টিক্স গুলো দিয়েছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস। আমি এগুলির প্রতি শ্রদ্ধা রেখে বলতেছি, আমি তো লেস দেন 1% দিয়েছি বাবা, তবু তো তুমি 3% তুলে আমাকে ইমপ্রুভমেন্ট দিয়েছো। কারণ সাধারণ ইনফ্লুয়েঞ্জা বা করোনা ভাইরাস যা করে তাহলে এইটা নট দিস। এই যে করোনা ভাইরাসের বর্তমান যেটা, এই যে আমি 2019 নোভেল করোনা ভাইরাস এইটার কথা বলছিলাম, এই যে 70%-এর কথা বলছি, এটা হচ্ছে ওই স্ট্রেইনটা। করোনা ভাইরাস কিন্তু 2000 রকমের, আমি বলেছি আমার যে স্পেসিফিক করোনা ভাইরাস সেগুলি 1%-এর নিচে মোর্টালিটি রেট, ওগুলি নর্মালি করতেই পারবে না, এবং সেগুলি ওই বাচ্চা এবং বুড়ো ওদেরই করবে, ঠিক আছে, মানে বেশি আহত করবে আর কি। আর এটার যেটা সমস্যা সেটা হলো ওই স্ট্যাটিস্টিক্স। এখন এই যে একটা ছোট্ট গল্প করে বলি তাহলে একটু বুঝতে সুবিধা হবে। আমরা যখন সেকেন্ড ইয়ার ফাইনাল পরীক্ষা দিই, আমাদের পেশাগত পরীক্ষা, এমবিবিএস পরীক্ষা, তখন আমাদের অ্যানাটমির টিচার ছিল ভয়ঙ্কর পড়া। তা আমাদের আগের ব্যাচেই মাত্র 40 জন পাশ করেছিলেন। তো 40 জন পাশ করার পরিপ্রেক্ষিতে আমরা গিয়ে বললাম যে স্যার আমাদেরকে একটু যদি পার্সেন্টেজ বাড়িয়ে দিতেন পাশের, তাইলে ভালো হতো। বলছে যে আমি 100 জনকে 99 জনকে পাশ করালাম, তুমি ফেল, এর কোনো ইফেক্ট আছে? তো বললেন আসেন নাই। আচ্ছা, আর 99 জন ফেল করেছে, তুমি পাশ করেছো, তোমার কাছে কোনো ইফেক্ট আছে? তাই বললাম স্যার আমি খুব লাকি। তাহলে তুমি ওই পার্সেন্টে ঢোকার চেষ্টা করো, তুমি আমার কাছে পার্সেন্টেজ বাড়ানোর আবদার করো না। আমি আমার ছাত্রের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে বলছি যে ইট ডাজন্ট ম্যাটার যে 3% না 1%, আমার 70% না লেস দেন, কিচ্ছু না, শুধু হ্যাভকটা বোঝানোর জন্য যে কি মারাত্মক সিচুয়েশনটা তৈরি হবে। হেপাটাইটিস বি ভাইরাসের নাম শুনেছি আমরা, ফাইন। যে কোনো একটা ভাইরাস শরীরে ঢোকার পরে যে সংখ্যায় ঢুকলে ইনফেকশন হবে তাকে বলে ইনফেকশাস ডোজ। এইচআইভি নাম শুনেছি, ওকে। এইচআইভি যদি 1000 জীবাণু শরীরে প্রবেশ না করে তাইলে সে ইনফেকশন করার সক্ষমতা পায় না। সেই জায়গায় হেপাটাইটিস বি ভাইরাস একটা ঢুকলে ইনফেকশন করতে পারে, কে ডেঞ্জারাস? হেপাটাইটিস বি। কিন্তু মৃত্যুর দিকে যদি তাকাই, ভোগান্তির যদি দিকে তাকাই, তাহলে এইচআইভি ভয়াবহ। আবার এইচআইভি ডোজ বেশি বিধায় হালকা পাতলা 2-1টা ওকেশনে এইচআইভি ঢুকে গেছে আমার হওয়ার মতন, ওই রকম ভয় না পাইলেও চলে যদি গাঢ়ভাবে না যায়। আচ্ছা ঠিক আছে, সেগুলি বিভিন্ন রুটে যায়, আমরা বাদ দিলাম। হেপাটাইটিস বি ভাইরাসের যে কথাটা বলতেছি, কোথা থেকে যায়? সেলুনে আমরা যারা চুল কাটি শেষে একটা খুঁট দিয়ে একটু সমান করে দেয় না, যাতে অন্যরা বুঝে যে ও চুল কেটেছে। ওই যে খুঁটটা যদি আগের জনকে ব্যবহার করে থাকে যে হেপাটাইটিস বি ভাইরাস পজিটিভ ছিল, তাহলে তখন তার যে স্কিনের থেকে সিক্রিশনের একটু টাচে ছিল, সেইটা যে একটু ফ্লুইডের মধ্যে ছিল, পরবর্তী জনকে সেটা দিয়ে করার মাধ্যমে এটা যেতে পারে। নাক ফোড়ানোর জন্য যে ছোট্ট একটা ছিদ্র, সেই মেশিনটা যদি স্টেরিলাইজ না থাকে তাহলে সেটা দিয়ে যেতে পারে, সার্কামসিশনটা দিয়ে যেতে পারে, টুথব্রাশ দিয়ে যেতে পারে। তাহলে আমার প্রশ্নটা হচ্ছে এখানে যে সহজে সে ঢুকে যাচ্ছে, ইনফেকশন করছে, ভোগাচ্ছে, আর সে সহজে ঢুকছে না। করোনা ভাইরাস অন্যগুলি একদম সিজনাল, শীতের শুরুতে, বসন্তের শুরুতে আমাদেরকে হালকা পাতলা করবেই, এবং আমরা সবাই ফিরে আসব, সেই রেট লেস দেন 1%। আর এই ভাই যেটা বলছে এটা সত্যিই চিন্তার বিষয় যে এখানে যতজন প্রথমে ইনফেক্টেড হয়েছিল তাদের মধ্যে দেখা গেছে বৃদ্ধরাই শুধু মারা গেছে ভাই। হ্যাঁ, এটা ঠিক, কিন্তু সম্ভাবনা কিন্তু আপ টু 70%। স্ট্যাটিস্টিক্স কার উপর ভিত্তি করে? জাস্ট 100 জনের লোকের মধ্যে কতজনের হলো, কতজন সুস্থ হলো, এই স্ট্যাটিস্টিক্স। আমার দেশে তো একজনও নাই, তাহলে আমার দেশে তো মোর্টালিটিই নেই, একজনও তো হয়নি, তাই তো বলতেই পারি এটা। আর যাদের দেশে হয়েছে ও সেই স্ট্যাটিস্টিক্স তুলে দিয়েছে যে যাদের দেশে হয়েছে সেই দেশেই দেখা গেছে যে এটা কম অত্যন্ত। কিন্তু সত্যিকার
সত্যিকার ভাবে যদি আমরা শুধু এইটাকেই ধারণ করি যে এইটার মর্টালিটি 100%, তাইলে মনে হয় আমরা সচেতন থাকবো। আমাদের তো সচেতনতাটাও একটা বিষয়, তাই না? আমি সাইন্টিফিক নলেজের চেয়ে সচেতনতাটাই গুরুত্ব দিলাম। আমার 70% স্ট্যাটিস্টিক্যালি প্রুভেন না। কেন না? কারণ 70% দেখার মতন কোনো এপিসোড বা এপিডেমিক এখন পর্যন্ত ঘটেনি। যা ঘটেছে সব চায়নায়। সেই চায়না স্ট্যাটিস্টিক্স বলতেছে যাদের হয়েছে তারা শুধু এই দুইটা পপুলেশন। হ্যাটস অফ টু ইউ, স্যালুট তোমাকে যে অত্যন্ত সুন্দর। আমরা যে বিজ্ঞান আন্দোলন মঞ্চের এরা যে সবাই একদম আপ টু ডেট, এটা হলো তার প্রমাণ। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, আমার নাম মোহাম্মদ সানাউল সেন্টার ফার্স্ট ইয়ার। আমার প্রশ্ন হচ্ছে মানে এটা কি কোনো গোত্রের বা এর গোত্রের কোনো নাম আছে কিনা, এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এটা কি শুধু মানুষই বহন করে নাকি অন্য প্রজাতি আছে, আর এটা কিছু বাতাসে থাকে কিনা এটা। প্রথমে গোত্র, আমি বলেছি প্রথমেই সমস্ত ভাইরাস স্পেসিফিক, যার যার ভাইরাস আলাদা। আমার যেমন হেপাটাইটিস বি ভাইরাসে আছে, শিম্পাঞ্জিরও হেপাটাইটিস বি ভাইরাস আছে, ওটা আমাকে ইনফেক্ট করবে না যদি না আমার তার জিনোমের সাথে তার জিনোম এক্সচেঞ্জ হয়। তো এইটার ক্ষেত্রে যেটা হয়েছে, যেটা সন্দেহ করা হচ্ছে যে সেটা হচ্ছে সাপের সাথে এটার সিমিলারিটি পাওয়া গেছে সাপের। এখন ভাইরাসটা হচ্ছে মানুষকে যখন আক্রমণ করবে কত ডিগ্রিতে আক্রমণ করছে? 37 ডিগ্রি সেন্টিগ্রেডে। মানুষের শরীরের ভিতরের তাপমাত্রা 37 ডিগ্রি সেন্টিগ্রেড। সাপের কত? নিচে। সাপ তো শীতল রক্ত বিশিষ্ট প্রাণী। তাহলে সাপের ভাইরাস কি করে আমাকে ইনফেক্ট করবে? এ তো পুরো আলাদা। কিন্তু ঘটনা হচ্ছে তার জেনোমটা তো আমারটার সাথে এক্সচেঞ্জ হওয়া, যার জন্যই সে ওখান থেকে এটা আসতে পারছে। এটা হলো দ্বিতীয় পোষক হিসেবে সাপ। প্রথম পোষক হিসেবে হলো বাদুড়। কিছুদিন আগে বাংলাদেশে 2 জন মানুষ মারা গেছে কাঁচা খেজুরের রস খেয়ে, নিপা ভাইরাস। ঠিক আছে? আচ্ছা, এর আগে এক ফ্যামিলির 11 জন মারা গেছে নিপা ভাইরাস, জানা ছিল না, কিন্তু এখন জানে। তবুও পিকনিক করতে গেলে কাঁচা খেজুরের রস না খেলে মানায় না। বাট বি কেয়ারফুল, ওইটা একটা সম্ভাবনা থেকেই যাবে, তাই না? আচ্ছা, যে কথা বলা, তাহলে গোত্র হচ্ছে স্পেসিফিসিটি প্রথম দিয়ে দিব, তারপরে বলবো যে বাদুড়েরটা আলাদা ছিল। বাদুরকে সাপ খায়, এই ফর্মুলায় সাপের সাথে জিনোম এক্সচেঞ্জে সাপে গেল। সাপ কি মানুষ খায়? আমি জানি না। চীনে কি হয়? চীনে সাপ, বেজি, খাটাস, খোকস, রাক্ষস যা আছে সব ওরা খায়, এবং নাকি অনলাইন অর্ডার দেয় এবং বাড়িতে চলে আসে। কাঁচা খাবো, আধা পাকা খাবো, আধা রান্না বা পুরো রান্না খাবো, এই সব কিছু যেভাবে বলা হয় ওইভাবে চলে আসে। এবং ওরা পছন্দ করে মানে কম হিটে দিয়ে ওইটাকে চরিত্র ঠিক রেখে সেটা খাবার, একদম ন্যাচারাল একটা টেস্ট আসে হয়তো। আমরা তো দেখি না সাপের স্যুপ কেমন। তো যাই হোক, এইটা করে তো এখন এই ঘটনা ঘটে গেল। জানা গেছে যে এটা নাকি ওই মার্কেট থেকে ছড়িয়েছে। হ্যাঁ, ইউহানের ওই মার্কেট থেকেই এটা ছড়িয়েছে। তার মানে বোঝা গেল যে এটার সাথে একটা লিঙ্ক আছে। তো তোমার প্রশ্নের উত্তরে যেটা বলা যে ওখান থেকে যেটা ছড়িয়েছে সেটা খুব সম্ভবত সাপ থেকে এসছে। প্রত্যেকটার একটা ফ্যামিলি বা গোত্র আছে, মানুষেরটা মানুষের, ওদেরটা ওদের, কিন্তু জিনোম এক্সচেঞ্জের কারণে এই সাপেরটাই মানুষের ক্ষেত্রে ইনফেক্ট করছে। এবং এই জন্যও আমার শরীরের অ্যান্টিবডি এটাকে প্রোটেকশন দিতে পারবে না। এবং দ্বিতীয়ত এটার এগেইনস্টে ওষুধও আমি তৈরি করতে পারবো না, কারণ যদি নিজেকে সব মুহূর্তে বদলাইতে থাকে তাহলে কি করে কি ওষুধ ঠিক করবো? ঠিক আছে, আমি কি স্যাটিসফাই করতে পেরেছি? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এ পর্যায়ে আমার নাম হচ্ছে অপূর্ব, আমি শেরপুর কলেজে 4th ইয়ার স্টুডেন্ট। আমার কোশ্চেন হচ্ছে স্যার যে আমরা যেমন জানি যে ইনফ্লুয়েঞ্জার স্যার অ্যান্টিজেনিক শিফট বা ড্রিফট হয়, সেক্ষেত্রে স্যার করোনা ভাইরাসের কি এই কারণে কি স্যার এটা মিউটেশনটা হয়েছে কিনা? আরেকটা হচ্ছে স্যার এটা কি জিওগ্রাফিক্যালি লিমিটেড কিনা? মানে আমরা দেখেছি যে মার্সের ক্ষেত্রে এটা দেখা যায় যে মিডল ইস্টের ক্ষেত্রে স্যার লিমিটেড ছিল, অন্য জায়গায় স্যার এদের মর্টালিটি রেটও স্যার খুব কম ছিল এবং হচ্ছে ছড়ানোর হারটাও স্যার কম ছিল। এক্ষেত্রে স্যার সেরকম কোনো সম্ভাবনা আছে? এই প্রশ্নটা তোমাদের একটু হিব্রু ভাষা হবে, তাই শুধু শুনে যাও। আমি বলেছি তোমাদের লেভেলে শুধু এইটুকু রেখেছেন যে জিনোম এক্সচেঞ্জ মানে হচ্ছে ওই স্পেসিফিসিটি থাকা দুইটা ভাইরাসের জিনোম যদি এক্সচেঞ্জ হয় তাহলে শুধু এই ঘটনা ঘটতে পারে। ও যে প্রশ্নটা করেছে সেটা হচ্ছে দি মেকানিজম অফ জিনোম এক্সচেঞ্জ। ঠিক আছে, তো জেনেটিক রিঅ্যাসর্টমেন্ট বলে একটা শব্দ আছে, সেটাও জানে
এবং তার পরিপ্রেক্ষিতে যে হচ্ছে একটা জেনেটিক শিফট, একটা জেনেটিক ড্রিফট। ড্রিফট হচ্ছে সামান্য পরিবর্তন। যে ভাইরাসের জিনোমটা একটুখানি পরিবর্তন হয় কিন্তু নিজের স্পেসিসেই লিমিটেড থাকে, একটুখানি পরিবর্তন ভিতরে, সেটাকে আমরা জেনেটিক ড্রিফট বলি। আর যদি অন্য স্পেসিসের সাথে চেঞ্জ হয় তাহলে সেটাকে শিফট বলি। তাইলে কখন আমাদের যে ইয়ে হবে, মারাত্মক রকমের ঘটনা ঘটবে জেনেটিক শিফট হইলে। তার প্রশ্নটা হইল করোনা ভাইরাসে এই জেনেটিক শিফট হয় কিনা। এইটা প্রমাণ করার জন্য এখনো পর্যন্ত আমরা সময় আসি নাই। কারণ আমরা যখন বার্ড ফ্লু বলি তখন কি বলেছিলাম মনে আছে, যে 500 মুরগি পালে একজন, 0 থেকে বিলিয়নিয়ার হওয়ার জন্য সে 500 মুরগিকে লেয়ার বা ব্রয়লার যাই হোক পালন করলো, সেইখানে ইনফ্লুয়েঞ্জা হলো। সেই ইনফ্লুয়েঞ্জা হলো ওই পাখির স্পেসিফিক ভাইরাস দিয়ে। যে ব্যক্তিটা তাকে প্রতিপালন করছে সেও যদি ইনফ্লুয়েঞ্জা আক্রান্ত হয় তাহলে তারও একটা স্পেসিফিক ইনফ্লুয়েঞ্জা ভাইরাস অ্যাটাক করেছে। এখন এই দুই ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের মধ্যে জিনোমিক এক্সচেঞ্জ হয়ে সেটা দিয়ে যদি মানুষকে আক্রমণ করা হয় তাহলে সেটা পরিবর্তিত ভাইরাস, এবং এই পরিবর্তিত ভাইরাসটাকে মানুষের শরীর চেনে না। তাহলে অ্যান্টিজেনিক শিফটের বদলে মানুষের শরীরে যে ইনফ্লুয়েঞ্জাটা হলো পরিবর্তিত ভাইরাস দিয়ে, সেটাকেই আমরা বলতেছি বার্ড ফ্লু। পাখিরটা হয়েছে ওইটাকে না। আমাকে যখন হয় তখন গেল একটা এভিয়ান ইনফ্লুয়েঞ্জা। ঠিক সিমিলার যারা শূকর প্রতিপালন করে তাদের ক্ষেত্রে হলো সোয়াইন ফ্লু, সেটাও। এবং এই দুইটাই দেখা গেল ডেঞ্জারাস। এখন করোনা ভাইরাসের জন্য এইটা 2019 এনকফ এই স্ট্রেনটাকে জেনেটিক শিফট পর্যায়ে আছে, এখনো নিজের মধ্যেই আছে, কিন্তু সেটা মানুষকে অ্যাটাক করলো। এবং মানুষকে অ্যাটাক করা শুধু না, এখন মানুষ থেকে মানুষে যাচ্ছে, যেটা হলো স্পেসিফিক ভাইরাসের ক্ষেত্রে আমরা পাই না। আমাকে যখন একটা ভাইরাস অ্যাটাক করবে, যদি সে স্পেসিস চেঞ্জ করে এসে থাকে আমার মধ্যে লিমিটেড থাকবে, যদি আমার মধ্যে সে অ্যাডাপ্টেড হয়ে যায় তখনই শুধু আরেকটা মানুষকে সে আক্রান্ত করতে পারবে, তাই না? বুদ্ধি কি বলে তোমাদের? যে আমার স্পেসিফিক ভাইরাসই না, কোনো মতে জিনোম এক্সচেঞ্জ করে আমার শরীরে আসলো, আসার পরে আমাকে ইনফেক্ট করেছে। এখন আমার মধ্যে থেকে যে সমস্ত ক্লিনিক্যাল স্পেসিমেন গুলো যাবে, লালা যাবে, হাঁচি কাশির জিনিসপত্র যাবে, সেগুলি কি হবে? সেগুলি অন্য যদি ব্যবহার করে, তার যদি অসুখ হইতে হয় তখন তো এটা হিউম্যান স্পেসিসের ভাইরাস হয়ে গেছে। এইটা হলো অ্যান্টিজেনিক শিফটের রেজাল্ট। তাহলে ওর প্রশ্ন হচ্ছে করোনা ভাইরাস কি অলরেডি অ্যান্টিজেনিক শিফট করে ফেলছে? তাহলে আমি বলবো একটু ডেট ব্যাক যাই, একটু পিছনে যাই। এটাতে আমি পেলামই 2019-এর 31শে ডিসেম্বর অফিসিয়ালি ডিক্লেয়ার। তার কিছুদিন আগে থেকে চায়নার ওই জায়গায় বলা হচ্ছিল হিউম্যান ইনফ্লুয়েঞ্জা বলে চালানো হচ্ছিল, এবং এই জন্যই ওরা বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে এটা আমরা খুব ট্যাকেল করতে পারবো, এটা তেমন কোনো সমস্যা না। তাহলে কি এত অল্প সময়ের মধ্যে সে অ্যান্টিজেনিক শিফট পর্যন্ত চলে গেছে? উই ডু নট নো, উই কুডন্ট এক্সপ্লেইন। এই জন্য আমরা আপাতত এটার ক্ষেত্রে এই সাইন্টিফিক ট্রুথটা হেল্ড আপ রাখলাম। তুমি একজন স্টুডেন্ট, যদি বেঁচে থাকি তোমার এক্সটার্নাল আমি হব, এর মধ্যে ইনশাল্লাহ তোমাকে আমি উত্তর দিয়ে যাবো, ঠিক আছে? আর কি ছিল? জিওগ্রাফিক্যাল, ফাইন। এখন যদি মার্সের কথা বলি, মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম, সেটার সেকেন্ড পোশাক ছিল উট। আমার কমলাপুরের কোন জায়গাটায় অথবা কোথায় যেন উট পালে, এই কোরবানিতে বিক্রি করে মতিঝিলে, হ্যাঁ, ওইখানে ছাড়া তার সারা বাংলাদেশে উট নাই। তাইলে আমার ওইটা যে এখান থেকে এখানে আসবে এই ওয়ে নাই, সেই জন্য একটা ইয়ে ছিল, লিমিটেড ইয়ে ছিল যে ওই এটা মিডল ইস্টে লিমিটেড। এখন করোনা ভাইরাসের এই 2019 এনকফটা পাওয়া গেছে ইউয়ানে, এবং এরা সব কনফাইন করে দিয়ে আপাতত এখন ওইখানে এটা রেখে দিয়েছে। স্প্রেড করলে কি ঘটবে তার প্রমাণ ইন্ডিয়াতে আছে 2 জন, ফিলিপিন্সে মারা গেছে 1 জন। এই একই জিনিসে তারা চায়না হয়ে আসছে। তার মানে দে ওয়ার ইনফেক্টেড ইন চায়না, চায়নাতে ইনফেক্টেড হয়ে আসছে, এখন পরিণতি ভোগ করছে, কেউ ফিলিপিনে এসে, কেউ ইন্ডিয়াতে এসে, বা কেউ অন্য জায়গায়, অনেকগুলি দেশে ছড়িয়ে গেছে। কিন্তু রেজাল্ট না দেখে বলা যাবে না যেটা জিওগ্রাফিক্যাল টেরিটরি ক্রস করে কিনা, নিজের থেকে করে কিনা। কিন্তু ও তো নিচে ভিকটিম। এই যে বাংলাদেশে যারা এসছেন তাদের সবার জীবনের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, যদি তাদের মধ্যে কেউ ঢাকায় আমার হাজি ক্যাম্পে মারা যান, তাহলে কি আমি বলবো ইট হ্যাজ ক্রস জিওগ্রাফিক্যাল টেরিটরি? নো, দ্য পেশেন্ট হ্যাজ ক্রস দ্য টেরিটরি। সে নিজেই টেরিটরি ক্রস করে এসছে, ভাইরাসের নিজস্ব স্প্রেড নাই। কিন্তু 1921 সালের প্লেগের কথা যদি বলি,
সারা পৃথিবীতে যে ইনফ্লুয়েঞ্জা প্যারিস ফ্লুর কথা যদি বলি সেইগুলি কিন্তু টেরিটরি ক্রস করা ছিল, সেই জন্য সেগুলি ছিল। হ্যাঁ, তো সেইগুলি যখন ক্রস করে গেছিল তাই ওরা কি করেছিল, ওরা প্যান্ডেমিক তৈরি করেছিল। প্যান্ডেমিক সারা পৃথিবীতে একই সময়ে যদি কোনো এপিডেমিক থাকে, চলন্ত থাকে, তাকে প্যান্ডেমিক বলে। প্যান্ডেমিক এটা সারা বছর ধরে যদি থাকে, আর যদি কখনো লিমিটেড টাইমের মধ্যে থাকে তাহলে প্যান্ডেমিক। সেই প্যান্ডেমিক ফ্লুগুলি, সেই প্যান্ডেমিক প্লেগগুলি, ওগুলি ছিল টেরিটরি ক্রস করা। এইখানে সার্স আমাদের এই উপমহাদেশে ছিল বেশি, প্রবল আক্রান্ত করেছিল আমাদেরকে, সেটার অরিজিন চায়না। নাই কি আমাদের আর মার্স যেটা, সেটা মিডল ইস্টে কনফাইন্ড ছিল, এবং মিডল ইস্টের এত তাপ সহ্য করেও সেটা ছিল। ঠিক আছে, তাহলে কি দাঁড়ালো যে রোগগুলির উৎপত্তি স্থলের আশেপাশেই ওরা থাকে, এটা হলো বেসিক কথা। ঠিক আছে, কিন্তু রোগীরা ছড়িয়ে যায়। এখন তো বিমান চালু হয়ে গেছে, সব জায়গায় আছে, কিছুক্ষণের মধ্যে গিয়ে সারা পৃথিবীতে করে যায়, যার জন্য রোগীর টেরিটরি ক্রস করে। ঠিক আছে, তাহলে উত্তরটা হলো এই যে এখন পর্যন্ত 2019 এনকভের ক্ষেত্রে আমরা জিওগ্রাফিক্যাল টেরিটরি ক্রস করে কিনা এটা প্রমাণ করতে পারিনি, বা এখনো সেই লেভেলে অ্যান্টিজেনিক শিফট করে ফেলেছে কিনা সেটা উত্তর দেওয়ারও এখনো পর্যন্ত পারছি না। এই দুইটা জিনিস তোমার পরীক্ষার প্রশ্নের জন্য রইল। ওকে, থ্যাংক ইউ। নেক্সট আব্দুল্লাহ রহমান, ইন্টার ফার্স্ট ইয়ার করি সায়েন্সে। আমার প্রশ্ন হচ্ছে যে এটা কি ডিএনএ ভাইরাস না আরএনএ ভাইরাস? আর হচ্ছে গিয়া এর উপরে কি কোনো লিপিড জাতীয় কোনো কিছু মানে স্তর এনভেলপ আছে কিনা? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, প্রথম কথা হলো এই যে তোমাদেরকে আমি কিছু বলি নাই ভাইরাস দিয়ে, আমি খুব মানে শঙ্কিত কতটুকু তোমরা জানো। তোমরা দেখি প্রথমে ফার্স্ট জানো ব্যাকটেরিয়া ফার্স্ট, প্রথম হোঁচট খেয়েছি, এটা দ্বিতীয় হোঁচটটা খেলাম। সে আমাকে জিজ্ঞেস করছে ডিএনএ ভাইরাস না আরএনএ ভাইরাস, আমার শুরুতেই বলা উচিত ছিল। অ্যান্ড ইউজুয়ালি আমি এটা শুরু করি আমার ফোর্থ ইয়ার স্টুডেন্টদের দিয়ে। থ্যাংক ইউ তোমাকে, হ্যাটস অফ টু ইউ যে তুমি এই লেভেল পর্যন্ত জানো। অন্য সবাই দেখে রাখো তাকে, সে খুব ভালো জানে। আমি বলেছি ভাইরাসের ক্যাপসিডের ভিতরে, প্রোটিন কোটের ভিতরে একটা নিউক্লিক অ্যাসিড থাকবে, হয় ডিএনএ নয় আরএনএ। যদি ডিএনএ থাকে তাহলে ডিএনএ ভাইরাস, যদি আরএনএ থাকে তাহলে আরএনএ ভাইরাস। তোমার প্রথম প্রশ্নের উৎস হলো এর ভিতরে আরএনএ থাকে, সো ইট ইজ অ্যান আরএনএ ভাইরাস। ওকে, নেক্সট তোমার জন্য আরেকটু দিয়ে দিই। যে কোনো ডিএনএ, মানুষের ডিএনএ বা যদি দেখো তারা কয়টা স্ট্র্যান্ড থাকে? দুইটা স্ট্র্যান্ড, তাই না? পাচায় পাচায় চলে যায়, তার মধ্যে আবার সিঁড়ির মতো ইয়ে থাকে। সিম্পল, এটা হলো ডাবল স্ট্র্যান্ড, এটা হলো সিঙ্গেল স্ট্র্যান্ড, একটা সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ। তাই কি হলো? দিস ইজ এ সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ ভাইরাস। ঠিক আছে, এখন এটা কোন সেলে অ্যাপিয়ার করে? এটা রেসপিরেটরি এপিথেলিয়ামে আছে, এর মধ্যে সে জন্মগ্রহণ করে। কিভাবে সে বংশবৃদ্ধি করে? তার মধ্যে করে সেলকে বেলুনিং করে, অনেক বড় করে ফেলে, ফুলায় ফেলে। তারপরে কি করে সে বের হয়? ওর মাকে, মানে ওই সেলটাকে ফাটায় টাটায় বের হয়ে আসে। যদি কোনো ভাইরাস তার মা সেলকে মানে লাইসিস করে বা ফাটিয়ে বের হয়, সে জামা কাপড় পাবে কিভাবে? জামা কাপড় পাইতে হলে তো সেল মেমব্রেন ইনটেক্ট থাকতে হবে, আস্তে করে পাশে এসে লাগতে হবে, মা আমি যাই যাই বলে 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 যেতে হবে। তখন মা বলবে আদরের পরশ দিয়ে একটা কোটিং দিয়ে দিবে তার সেল মেমব্রেনের গা থেকে, তখন সে এনভেলপ হবে। ওর ভাষায় আবরণী আছে কিনা, আবরণী ইজ এনভেলপ। এইটা এনভেলপ ভাইরাস নয়, এটা সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ ভাইরাস। ঠিক আছে, আর কি ছিল প্রশ্ন? এটার ভিতরে লিপিডের কোনো ওই তো লিপিড, এটা এনভেলপ। আমি তো তোমাকে আরেকটু অ্যাডভান্স নলেজ দিয়ে যাবো, সবাইকে বলবে যে এটা এনভেলপ না, এটা সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ ভাইরাস। ওকে, ওখানে এই যে বিশেষ প্রোটিনে দেখছে কোনো ব্যক্তি যদি 10 মিনিট ধরে কনফার্মে তার সুস্থ থাকে তাহলে সে এই ভাইরাস আক্রান্ত হওয়ার আশঙ্কায় থাকে। আর তার জন্য তার বড়দের জন্য 50 থেকে 80 সিসি গরম পানি এবং ছোটদের জন্য 30 থেকে 50 সিসি গরম পানি পান করার একটা নির্দেশ দেওয়া হয়েছে। তো এটা কি সব দেশের সব মানুষদের জন্য নাকি ভিন্ন? প্রথমে আমরা এটা বলি কেন দেওয়া হয়েছে। নির্দিষ্ট সাইন্টিফিক যৌক্তিকতা আছে, এটা ধরে নিয়ে আমরা বলতেছি। 60 ডিগ্রির উপরে গেলে কি হবে যেন ভাইরাসটা? ওইটা একটা ন্যাকেড ভাইরাস, তার কোনো আবরণী নাই, আছে প্রোটিন।
তাহলে প্রোটিনটা ডিনেচার্ড হয়ে যাবে, ডিনেচার্ড হয়ে গেলে সে আর ওই সেলটা প্রবেশ করতে পারবে না, তাহলে ইনফেকশন করতে পারবে না। ঠিক আছে, তাইলে বোঝা গেল যে একটা টেম্পারেচার একটা নিজস্ব রোল আছে। সেই টেম্পারেচার হলো এটা, আমার শরীরের ভিতরেই আছে 37 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা আমার ভিতরের তাপমাত্রা, এবং এই তাপমাত্রায় ভাইরাসটা কাজ করতেছে। এখন কোনোভাবে আমার শরীরে যদি প্রবেশ করে, ও বলছে গরম পানি খেতে হবে, গরম পানি খাওয়া মানে আমি প্যাসেজটা ক্লিয়ার করে দিচ্ছি, মোর দেন 60 ডিগ্রি সেন্টিগ্রেডে পানি দিয়ে আমি ক্লিয়ার করে দিচ্ছি। ঠিক আছে, এই প্যাসেজ ওয়েতে সে চলে গেল কোথায়? চলে গেল অ্যাসিডের কাছে। এবং এইটা খেয়াল রেখো যে রেসপিরেটরি এপিথেলিয়ামে যে ভাইরাস ইনফেক্ট করতে পারে সে কিন্তু অন্য এপিথেলিয়ামে করতে পারবে না। হেপাটাইটিস ভাইরাস শুধুমাত্র লিভার সেল হেপাটাইটিসে ইনফেক্ট করতে পারবে, অন্য কোথাও পারবে না। এই যে সেল স্পেসিফিসিটি এটাও কিন্তু তাদের আছে। সো আমার কাজ কি? আমার কাজ হলো রেসপিরেটরি এপিথেলিয়াম পার করে দাও। তোমরা যদি কোনো প্রাণী ডিসেক্ট করে থাকো, ফ্যারিংস হচ্ছে একটা জায়গা যেখানে সবাই সে মিলে, তাই না? সেই ফ্যারিংসের থেকেই 3 রাস্তা আলাদা হয়। এখন ওই জায়গায় যদি টেম্পারেচারটা এমন করা হয় বা করা যায় যে ওই মুহূর্তে টেম্পারেচারটা হাই, যেটা ভাইরাসের জন্য অনুকূল নয়, তাহলে ডেফিনেটলি আমি সেই ওই জায়গাটা পার করে দিতে পারলেই তো হলো। ঠিক আছে, তাহলে ওর কথা অনুযায়ী এটা যে টেম্পারেচার ভেরিয়েশন ইন কেস অফ অ্যাডাল্ট অ্যান্ড ইন কেস অফ বাচ্চা, হ্যাঁ, এই দুইটার ক্ষেত্রে কারণটা হলো শুধু একটাই, যে ভাইরাসের যে সহ্য ক্ষমতাই বলবো, যে টেম্পারেচারে সে সাস্টেইন করে বেঁচে থাকবে, সেই টেম্পারেচার পর্যন্ত যদি ক্রস করে দিয়ে টেম্পারেচার দেওয়া যায় তাহলে সে নন ফাংশনাল হয়ে যায়। ইট ভ্যারিজ ফ্রম এজ টু এজ এবং আমাদের সময়গত কারণে। আর যেটা বলছে শুকিয়ে গেলে, হ্যাঁ, এই যে আমি এতক্ষণ গলা শুকিয়ে গেছে, প্লাস আমি ডায়াবেটিক, আরো বেশি শুকিয়েছে। সো এইবার যদি করোনা ভাইরাস থাকতো, দ্যার ইজ এভরি পসিবিলিটি আমাকে অ্যাটাক করা, কারণ আমার শেষ প্রশ্বাসটা হইতে অনেক, এবং এপিথেলিয়ামকে পাইতে একদম ইনট্যাক্ট। যদি ভিজা থাকে তার মানে কি দ্যার ইজ এ ফ্লুইড লেয়ার, এবং সেটা ব্যারিয়ার হিসাবে কাজ করবে, তখন ভাইরাসকে সেলের কাছে যেতে দিচ্ছে না। ব্যাপারটা বুঝতে পেরেছো? যদি অল্প বিস্তর ভাইরাস হয় তাহলে সে হয়তো ওই প্যাসেজ দিয়ে সোজা ঢুকে যাবে, কিন্তু যদি বেশি হয় তাহলে সে অ্যাটাক করতে পারতো। কিন্তু ফ্লুইড লেয়ার থাকার কারণে সে একটা প্রথম ব্যারিয়ার পাবে, বাধা পাবে, শুকনা হলে সেটা আরো ত্বরান্বিত হয়। এটা হলো তৃতীয়টা ব্যাখ্যা। আর ইউ স্যাটিসফাইড? ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আমার নাম মোহাম্মদ ইমন খন্দকার হৃদয়, এই কলেজেরই ব্যবসা বিভাগের ছাত্র। আমার প্রশ্ন যদি করোনা ভাইরাস যদি হয়, প্রতিরোধ করার কি কি পদক্ষেপ আছে এবং এর ভ্যাকসিন বের হয়েছে? প্রতিরোধ আমার কাছে, আমি নিজেকে প্রতিরোধ করব। এখানে আরো একটা ছোট্ট উদাহরণ দিয়ে রাখি। এইচআইভি এডস পড়ানোর পরে ছাত্রদেরকে কয়েক ক্লাস পরে যখন একদম হতাশাগ্রস্ত হয়ে যায় সবাই, তখন এইটা স্যার প্রতিরোধ করা যায় না? ইয়াস, যায়। প্রতিরোধ তোমার কাছে, শুধু বিশ্বস্ত থাকো নিজের প্রতি, তাহলেই হবে। এইচআইভি কিভাবে ছড়ায় সবই তো পড়াইলাম, এখন তুমি বলো কোন কোন ভাবে ছড়ায়। সূচের মাধ্যমে যাবে, তোমার শরীরে রক্ত ভরলে যাবে, কেউ ইনজেকশন দিলে যাবে, হ্যাঁ, এবং যদি এইচআইভি ইনফেক্টেড মায়ের গর্ভে জন্ম নাও তাহলে যাবে। কিন্তু এগুলি সবই নেগলিজেবল কারণ। মেইন কারণ হচ্ছে তুমি সক্ষম যৌবনকালে যে সক্ষমতা প্রদর্শন করে সেটা যদি একটু বিশ্বস্ততার সাথে করো। আমি এখানে বলবো যে প্রোটেকশন তোমার কাছে। প্রতিরোধের কথা বলছো, তুমি নিজেকে বাঁচাও, শুধু আর কিছু লাগবে না। আমি অন্য কাউকে না, আমি নিজেকে, আমার ভিতরে ভাইরাসটা ঢুকতে দেব না। সেটা কিভাবে? আমি বলেছি যে কোনো অবস্থাতেই আমি আক্রান্ত রোগীর 2 ফুটের মধ্যে যাব না। ঠিক আছে, তার হাঁচি কাশি থেকে আমি নিজেকে প্রোটেকশন করব। মাস্ক পরে আমি ঠেকাবো, আমি তার সাথে করমর্দন করব না, তার কোনো কিছু স্পর্শ করব না। এমনকি তার সাথে থাকার পরে আমি জামা কাপড় সব বদলায় ফেলবো, সেগুলিকে উচ্চ তাপে অথবা কড়া সূর্যের তাপে আমি সেগুলিকে জাস্ট উত্তপ্ত করব। যে কোনো ভাবে পারি আমি ওর মধ্যে কিছু থাকতে পারবে না এরকম একটা ব্যবস্থা করবো, তাইলে আমার শরীরে আসছে না। আর আমি যদি রোগী হই, আমার কাছ থেকে যেন বাইরে না যায় তার জন্য আমি মাস্ক পরবো, বেরিয়ে আটকে রাখবো, আমিও ওই কাজগুলি করব না। ঠিক আছে? একজন জ্ঞানী লোককে আরেকজন লোক জিজ্ঞেস করছেন যে ভাই আপনি এত জ্ঞান পেলেন কোথায়? তখন সে বলছে মূর্খের কাছ থেকে। বলছে যে মূর্খের কাছ থেকে মানে গেছে মূর্খ যা করে না, মূর্খ যা করে আমি তা করি না, কারণ ও যা করে বলে মূর্খ, আমি তা করি না। তাই আমি যা বললাম আজকে যে আমি নিজের জন্য যা করব, অন্য যদি তা না করে তাকে পরামর্শ দিব যে আপনি ওগুলি করেন, আর উনি না করলে আমি নিজেকে প্রোটেকশনে রাখবো। ঠিক আছে? তাইলে তৃতীয় প্রশ্ন হলো এর ভ্যাকসিন।
যে কোনো একটা ভ্যাকসিন তৈরি করতে গেলে আমাদেরকে বছরের পর বছর সাধনা করতে হয়। এটা মাত্র 1 মাস দিলা বাবা, একটা দেশ স্বাধীন হইতে 9 মাস 7 দিন লাগে, একটা বাচ্চা হইতে 10 মাস 10 দিন লাগে, আর ভ্যাকসিনের জন্য মাত্র 1 মাস। আর কিছুদিন সময় দাও, এখনো ভ্যাকসিন হয়নি, আসতেছে। আমাদের জ্যাকমা চাইনিজ, সে $1,40,00,000 মনে হয় দিয়েছে শুধু এটার ডেভেলপমেন্টের জন্য, কারণ তার দায়িত্ব আছে, সোশ্যাল রেসপন্সিবিলিটি আছে, সে দিচ্ছে যে দ্রুত ভ্যাকসিন তৈরি হোক। খোঁজ চায়না 1 সপ্তাহের মধ্যে 10তলা হাসপাতালে 1000 রোগীর জন্য একটা তৈরি করে ফেলতেছে। এই সবই হচ্ছে এখন দ্রুত হবে। রক হাডসনও এইচআইভির জন্য এই কাজই করেছিলেন। যখন জানা গেল হোমোসেক্সুয়াল রিলেশনশিপের কারণে তার শরীরে এইচআইভি বাসা বেঁধেছে, তখন উনি তার সমস্ত আয় দিয়ে দিয়েছেন এইচআইভির এগেনস্টে গবেষণা হোক। এই রোগে যারা আক্রান্ত হবে তারাও এরকম দিয়ে যাবে, হবে ইনশাল্লাহ। আশাবাদ জানাচ্ছি যে এটার ভ্যাকসিন চলে আসবে ইনশাল্লাহ। কিন্তু আমার ভাইরোলজিস্ট হিসাবে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, আমরা কিন্তু বার্ড ফ্লুর এগেনস্টে ভ্যাকসিন তৈরি করতে পারি নাই, আমরা সোয়াইন ফ্লুর এগেনস্টেও এখনো পারি নাই। এটাই পারবো সেই ভরসাও কম, কারণ অ্যান্টিজেনিক শিফট এবং ড্রিফট যদি সত্যি সত্যি এটার মধ্যে চালু হয়ে যায়, তাহলে সেই ভ্যাকসিন কার্যকরী থাকবে না। তাহলে কি হলো ভাই, আমরা জানি প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, ডোন্ট গো ফর কিওর। চিকিৎসা করে সুস্থ হব, অসুখ হইলে পরে চিকিৎসা করে সুস্থ হব সেটা না ভাই, অসুস্থ যেন না হও, একটাই শুধু কথা, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। তোমার সাইন্টিফিক সত্য হিসাবে ওষুধ নাই, চিকিৎসা নাই, ভ্যাকসিন নাই, বাঁচার কোনো সম্ভাবনা নাই 70%-এর। এই অবস্থায় প্রতিরোধী আসো, এবং প্রতিরোধ নিজেকে, যারা দেশের কর্ণধার তারা দেশকে রাখবেন, কিন্তু আমার বেলায় আমি নিজেকে রাখি। আমরা যদি নিজেকে রাখি পার্সোনাল লেভেলে, তাইলে ফ্যামিলি লেভেল, সোশ্যাল লেভেল, কান্ট্রি লেভেল সব আমরা প্রোটেকশন রাখতে পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে। আচ্ছা, আর কারো প্রশ্ন কি আছে? শেষ করি। হ্যাঁ আচ্ছা, আমার একটা প্রশ্ন স্যার। স্যার, করেন। আমি তো স্যার আর আপনি ওই ব্যাকরণে বলতে পারবো না। না, আপনি স্যার প্রশ্নটা করেন। অস্ত্রের প্রশ্ন, যে ভাইরাস যদি অস্ত্র হয় তাহলে ওই যে কোট দিবে, কি কোটেশনটা কিভাবে দিবে থেকে আজকে একটু সময় আচ্ছা, আমি এখানে আসার আগে প্রিন্সেস স্যারের রুমে একটু জলযোগে ব্যস্ত ছিলাম, তখন স্যার আমাকে একটা প্রশ্ন করেছিলেন যে একটা বায়োলজিক্যাল ওয়ারফেয়ার বা এই ধরনের একটা শব্দ, তোমরা কি এটা শুনেছো কখনো? হ্যাঁ, জীবাণু অস্ত্র, এই সম্বন্ধে কিছু জানা আছে? অ্যানথ্রাক্স নামে একটা রোগ আছে, সেই অ্যানথ্রাক্স রোগটা ব্যাসিলাস অ্যানথ্রাসিস নামে, গালিনা একটা ব্যাকটেরিয়ার নাম, ওইটা দিয়ে তৈরি করা। হ্যাঁ, সেটা স্পোর তৈরি করে, সেই স্পোরগুলি ইনভেলপের মধ্যে ভরে আমেরিকার প্রেসিডেন্টকে পাঠায় দিল একজন। আমেরিকার প্রেসিডেন্ট এটা খুললেন, প্রশ্বাসের সাথে ঢুকে গেল স্পোর, ব্যাস স্পোর জার্মিনেট করবে। কি হলো তাহলে? এটা একটা বায়োলজিক্যাল ওয়ারফেয়ার। মানে আমি এই বললাম, সে তো জানে না। সিমিলার কেস এইটা সন্দেহ করা হচ্ছে যে এইটা, এই ভাইরাসটাও এরকম বায়োলজিক্যাল ওয়ারফেয়ারের একটা অংশ এবং চায়নার নিজস্ব আবিষ্কার। কোথায় আবিষ্কৃত হয়েছে? একটা হাইলি সফিস্টিকেটেড, আমরা বলি বায়োসেফটি লেভেল 4, মানে ওই ল্যাবরেটরির মধ্যে যে গবেষণা হবে এটা অত্যন্ত অত্যন্ত রিস্কি, এবং ওইখানে কোনো অবস্থাতেই সমাজে এটা বা প্রকৃতিতে ওইটা স্পিল ওভার হইতে পারবে না। ওটার মধ্যে যারা যাবে তারা বিশেষ ধরনের প্রোটেকশনে থাকবে, তার মানে কাজটাও বিশেষ ধরনের হচ্ছে। খুব সম্ভবত ওই ইউহানে থাকা BSL-4 লেভেলের গবেষণার থেকে একটুখানি ড্রেনেজ হয়ে গেছে, তাই এর আশপাশে এলাকাটার এই অবস্থা। বিশ্ব এই কথাটাই এখন বলছে। ওই যে প্রশ্নটা জিওগ্রাফিক্যাল টেরিটরি ক্রস করতে পারবে কিনা, এটা বোঝা যাবে যে সত্যি সত্যি যদি পৃথিবীতে আর কোথাও এটা না থাকে, না ছড়ায়, তাহলে বোঝা যাবে এটা লোকালি হয়েছিল, তাই না? চেরনোবিলের অ্যাটমিক রিঅ্যাক্টর যেখানে বাস্ট করলো, ঘটনা কিন্তু তার রাষ্ট্রের রেডিয়াস ধরেই ঘটেছে, এবং ঠিক এইরকম ঘটনাটা এখানেই ঘটবে যদি এটা সত্যি হয়। আর যদি আমার সোয়াইন ফ্লু, বার্ড ফ্লু এইরকম কিছুর জন্য এটা জড়িয়ে যায়, তাহলে হয়তো এটা হিউম্যান স্পেসিফিসিটি হিসেবে চলে আসতে পারে, যেটাকে আমরা হয়তো মাইল পর্যায়ে নিয়ে যাব। ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রে এই কথাটা তোমাদের বলে রাখি, এই যে ইনফ্লুয়েঞ্জা এপিডেমিক যেগুলি হয়েছিল, সারা পৃথিবী জুড়ে ইনফ্লুয়েঞ্জা হয়েছিল, সেইগুলি কিন্তু এখন নর্মাল, ডাল ভাত। সেই স্ট্রেনগুলি দিয়ে এখন নর্মাল ইনফ্লুয়েঞ্জা হয়, আগের মতো এটা নাই। কারণ প্রথমবার যেটা হয়েছিল সেটাই শুধু ডিভাস্টেটিং ছিল, এখন আর সেটা ডিভাস্টেটিং না। তাহলে এইটা যদি প্রথমবারই হয়ে থাকে এবং পরবর্তীতে অ্যান্টিজেনিক ড্রিফট শিফট হয়ে যদি হিউম্যানাইজড হয়ে যায়, তাহলে কিন্তু এটাও এরকম হয়ে যাবে, ডাল ভাত হয়ে যাবে। তো
তো যতদিন এটা করোনা ভাইরাস হিসাবে আছে, নোবেল করোনা ভাইরাস 2019 এনকভ, ততদিন পর্যন্ত এটাকে যথাযথ সমীহ দেখাতেই হবে আমাদের। স্যার আরেকটা প্রশ্ন ছিল আপনার? স্যার আমাদের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ফ্রম আওয়ার প্রিন্সিপাল স্যার। গতকালকে রাতে আমি এটিএন বাংলা মুন্নিশার সঞ্চালনায় এই অনুষ্ঠান শুনছিলাম, ভয় করোনা ভয় করোনা। সেই অনুষ্ঠানটি আমি শুনেছিলাম। সেখানে একটি কথা বলেছিলেন, যিনি চায়নাতে লেখাপড়া করছেন, সে ডাক্তার, তিনি বলছেন যে 20 ডিগ্রি সাধারণত এটা করোনা ভাইরাসটা থাকে সুপ্ত অবস্থায়। তো আমাদের দেশে তো সাধারণত টেম্পারেচার বেশি, তো আমাদের কি সেই অবস্থাটা এখানে আমরা কি কতটা ভীতির মধ্যে আছি যে আমাদের আসলে আমরা কতটুকু আমরা এটা এফেক্টিভ হবে? থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, থ্যাংক ইউ। এটা সত্যি যে ওই টেম্পারেচার গত একটা ইয়ে আছে, এবং আমি বলেছি ভাইরাসটা কখন কি কেউ জানো? না জানলে জেনে নাও। হাঁচি কাশি দিলে অনেকগুলি দানা দানা ছিটকে যায় না? যদি চোখ বন্ধ করে পাশে থাকো তাহলে সে গায়ে লাগবে, তখন টের পাবা কি লাগে। এই প্রত্যেকটাকে বলে ড্রপলেট। এই সেলের মধ্যে ঢুকে তখন শুধু বংশবৃদ্ধি করতে পারে। আমরা তাকে বলি সে ইনার্ট, প্রকৃতিতে সে ইনার্ট, কোনোভাবে মেটাবলিক কিছু করে না। কিন্তু যতক্ষণ পর্যন্ত সে একটা ফিল্মের মধ্যে, ওয়াটার ড্রপলেটের মধ্যে থাকবে, ততক্ষণ পর্যন্ত ইট ইজ ইনফেকশাস, মানে এটা তখন ইনফেকশন করতে পারবে। তাইলে স্যারের চায়নার 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, ওখানে এটা আছে তাপমাত্রার কাছে। আমার এখানে তাপ বেশি, ঠিক আছে, তাপ বেশি, কোনো সমস্যা নেই। তাহলে এইখানে যদি আমি খোলা রাখি তাহলে কিন্তু ভাইরাস শেষ। কিন্তু যদি আমি ড্রপলেটের মধ্যে রাখি, আমার 37 কোনো ক্ষতি করবে না তার। যতক্ষণ পর্যন্ত ড্রপলেট আছে ততক্ষণ পর্যন্ত ভাইরাস ইনট্যাক্ট, এটা মনে রাখতে হবে। এখন যদি এমন হয় যে আমি হাঁচি দেওয়ার সাথে সাথে সব বাষ্প হয়ে গেছে তাপের চোটে, তাইলে হয়তো স্যার। হ্যাঁ স্যার, তাহলে একটু ধন্যবাদ জানিয়ে শেষ করে দিন। আর প্রশ্ন না থাকলে আবার একটু আছে। evolutionary point of view, এতে primitive কোনটা, RNA ভাইরাস না DNA ভাইরাস? স্যার জিনিস হচ্ছে যে ডিএনএ ভাইরাস সাধারণত প্রাণীদের ক্ষেত্রে আমাদের যে আছে, আমাদের মাত্র কয়েকটা ক্যাটাগরি ডিএনএ ভাইরাস আছে, বেশিরভাগই আমাদের আরএনএ ভাইরাস। আর পশু পাখিতে বেশিরভাগই হলো আরএনএ ভাইরাস, এবং সেগুলি ওদের মধ্যেই থাকে, ওরা ওদের কাছে স্বাভাবিক মনে করে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে স্পেসিস চেঞ্জ করে আসা, সে ডিএনএ হোক আর আরএনএ হোক, সেটা খারাপ। আমাদের তো যেহেতু অ্যানিম্যাল থেকে আমাদের শরীরে আসবে, পশু পাখি থেকে, তাহলে সেগুলো বেশিরভাগই আরএনএ ভাইরাস হবে, এবং সেই জন্য আমাদের ক্ষেত্রে এটা খারাপ হচ্ছে, আমরা বলতে পারি। স্যার যেটা প্রশ্ন হচ্ছে ডিএনএ খারাপ না আরএনএ খারাপ, এইটা ঠিক খারাপ না, আমি বলেছিলাম যে evolutionary point of view, এতে RNA ভাইরাস আগে হয়েছে না DNA? ও সরি, আমি বুঝতে পারিনি স্যার। ভাইরাসের এভলিউশন যদি আমরা চিন্তা, ভাইরাস কোত্থেকে আসছে, তাইলে তিনটা অংশ বিদ্রোহ করে বেরোয় গেছে এই অবস্থায়। প্রমাণ হলো হেপাটাইটিস বি ভাইরাস হেপাটোসাইটকেই শুধু ইনফেক্ট করতে পারে। তার মানে হলো হেপাটোসাইটসের গায়ে, মানে লিভার সেলের গায়ে তার ঢোকার মতন সকেট আছে, রিসেপ্টর আছে, ঠিক আছে। এখন আমরা যদি একটু উল্টে দিই যে এই হেপাটাইটিস বি ভাইরাসটা এই সেলেরই একটা অংশ ছিল, সে এখন বেরোয় গেছে রাগ হয়ে। কাভি খুশি কাভি গাম ছবির কথাটা মনে করতে বলি, আমার শাহরুখ খান এবং কাজল এই ফ্যামিলিরই ছিল, তাই না? তাই পরবর্তীতে যখন ফ্যামিলি রিউনিয়ন হয়েছে, তখন কিন্তু তারা জানে ফ্যামিলির কে কোথায় কার আচরণ কি। তেমনি ভাবে আমার হেপাটাইটিস বি ভাইরাসে জানে হেপাটোসাইটসের মধ্যে এনভায়রনমেন্ট কি আছে না আছে, কলকাঠি কিছু নাড়তে পারে। অন্য সেলে গিয়ে তো সে পারতেছে না। তাহলে এভলিউশনের প্রথম থিওরি হলো যে ওই সেল থেকে এটা উৎপত্তি হয়েছিল একটা। দ্বিতীয় হলো অতীন্দ্রিয়, এক্সট্রা টেরেস্ট্রিয়াল, ওখান থেকে এসছে। তৃতীয় হলো এভলিউশনারি ব্যাকগিয়ার, পিছনে যাওয়া। শুরু করি প্রথমে ব্যাকটেরিয়া, জমি, তাকে যেন কি বলে, ট্যাবলয়েড। তাহলে টেবিল ট্যাবলয়েড, আমার ব্যাকটেরিয়ার ছোট হলো ব্যাকটেরিয়েড, তারপরে হলো ভাইরাস, তারপরে ভাইরাস থেকে আমি ভাইরয়েড বলি নাই কিচ্ছু। এগুলি তামাকের পাতায় এক ধরনের ভাইরাস অ্যাটাক করে, কিন্তু সেটা এই তো ভেরি গুড, টোমাকো মোজাইক ভাইরাস, তাই না, টিএমবি। এটা ভাইরাস না, এটা ভাইরয়েড, এটা ভাইরাসের ছোট।
এরপর আমরা চলে যাই ভাইরোসয়েড, তারপরে আমরা চলে যাই প্রিয়ন, ম্যাড কাউ ডিজিজ যেটা হয়েছে, ক্রুসওয়েল জেকব সিনড্রোম, এগুলি সব গাল ভরা নাম গালাগালি বাদ, এগুলি সব তৈরি হয়ে দিয়ে তার মানে বোঝা গেল যে অ্যানকেস্ট্রাল হিস্ট্রি বলতেছে যে বড় থেকে আস্তে আস্তে ছোটতে গেছে, তাই না? তাহলে আমার ভাইরাসটা হচ্ছে এভলিউশন অনুযায়ী ব্যাকটেরিয়া, ব্যাকটেরয়েড, ভাইরাস। এই স্টেজে গিয়ে আমি দেখি ব্যাকটেরিয়া হলো দুইটাই আছে, ডিএনএ আছে, আরএনএ আছে। ব্যাকটেরয়েডে গিয়ে কি দেখি? ব্যাকটেরয়েডসে ব্যাকটেরিয়াল ভাইরাসে কি আছে? ব্যাকটেরিওফাজে কি আছে? ডিএনএ আছে, কিন্তু ওইটাতে ডিএনএ আরএনএ দুটো আছে। যেই আমি ভাইরাসে চলে আসবো তখন তারা দুই গ্রুপ আলাদা হয়ে যাবে, আইদার দে আর ডিএনএ অর আরএনএ। এইখান থেকেই কিন্তু যেন আলাদা। তো স্যারের প্রশ্নের উত্তর হলো যে এটা এভলিউশনারি হিস্ট্রি অনুযায়ী উপর থেকে নিচে নামছে না নিচের থেকে, একটার মধ্যে ডিএনএ থাকবে, একটার মধ্যে আরএনএ থাকবে। এখন এইখান থেকে শুরু করি চ্যাপ্টারটা, তাহলে তারা দুই ভাই, একজন ডিএনএ কন্টেইনিং, একজন আরএনএ কন্টেইনিং। এর ইমিডিয়েট আগে তারা কি ছিল? যদি উপরে উঠি দুইটাই ছিল একত্রে, যদি নিচে যাই কিছুই ছিল না, তৈরি হচ্ছে। স্যার would I satisfy you? আচ্ছা হ্যাঁ, আচ্ছা স্যার, আমার নাম ফারজানা আফরিন মিম, এই কলেজে ইন্টার ফার্স্ট ইয়ারে আছি। তো আমরা যে এই করোনা ভাইরাসটা, এটা কি শুধু তার লক্ষণ দেখে বুঝবো যে এটা করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে, না কোনো টেস্টের দ্বারা বুঝবো যে সে করোনা ভাইরাস আক্রান্ত? থ্যাংক ইউ ভেরি মাচ। এই কথাটা আমার পুরো লেকচারে অমিটেড হয়ে গেছে। কি করে আমি বুঝবো? সারা বাংলাদেশে যেখানেই একজন ইনফ্লুয়েঞ্জা রোগী পাওয়া যাবে, ইনফ্লুয়েঞ্জা মানে ফ্লু লাইক সিনড্রোম, মানে যাদের ফ্লুর মতো হয়েছে, তো সবাই জানো তোমরা কি হইলে আমরা ইনফ্লুয়েঞ্জা বলি। সেরকম একটা রোগী পাওয়া গেলে যদি সন্দেহ করি যে এটা করোনা ভাইরাস দিয়ে হয়েছে কিনা, তার স্যাম্পল কালেক্ট করে সোজা ঢাকার আইইডিসিআর এ পাঠিয়ে দিতে হবে। ঢাকার আইইডিসিআর ডিজি অফিসে আমার স্যাম্পল হিসেবে পাঠাতে হবে লালা, একটাই সেন্টার। সারা বাংলাদেশের 12 জায়গায় এইচআইভি ডিটেক্টেড হয়, কিন্তু এখন পর্যন্ত করোনা ভাইরাসের জন্য শুধুমাত্র আইইডিসিআর। ঠিক আছে, স্যাম্পল লালা, স্যালাইভা। আর কিছু? হ্যাঁ, সন্দেহ করবো যে করোনা ভাইরাস হয়েছে কিনা, যাদের আগেই শ্বাসকষ্ট আছে তারা কিভাবে বুঝবে? প্রথম কথা হলো যে আমাদের একটা ইনফ্লুয়েঞ্জার রোগী লাগবে। সেই ইনফ্লুয়েঞ্জার রোগীটা চিকিৎসা দিলে 1 সপ্তাহে সারে, না দিলে 7 দিনে সারে, এটা করোনা ভাইরাস না। তাইলে আমরা কি করব? আমরা বুঝবো যে whether that flu like syndrome is continuing past 7 days, 7 days এর পরে যাচ্ছে কিনা। এর মধ্যে তো যদি সত্যি করোনা ভাইরাস, আমি তো রোগীটাই হারায় ফেলবো। তাইলে আমাকে দ্রুত স্যাম্পল পাঠিয়ে দিতে হবে ফর ডায়াগনোসিস। কারণ আমি বলেছি যে রোগীর ইনকিউবেশন পিরিয়ড, তার মানে রোগীর শরীরে জীবাণু ঢোকার পরে 3 থেকে 5 দিন লাগে রোগের লক্ষণ প্রকাশ পেতে। ওই সময় কিন্তু সে ভাইরাস ছড়াচ্ছে, তাহলে তার লালায় তখন ভাইরাস আছে। ঠিক আছে, তাইলে যেটা বেসিক কথা সেটা হচ্ছে যে আমি এই এতগুলি লোকের মধ্যে একজনও করোনা ভাইরাস নাই নিঃসন্দেহে। যদি 3 থেকে 5 দিনের মধ্যে কেউ থাকতে পারে, দিতে হবে কি? স্যালাইভা। পাঠাইতে হবে কোথায়? আইইডিসিআর। টেস্ট করবে কে? ডক্টর সাবরিনা ফ্লোরা। রিপোর্ট দিবে সেখান থেকে। যতক্ষণ না এটা ঘটতেছে আমাদের কিছু করণীয় নেই। স্যার, ভাইরাস পরিবর্তিত হয়, এটা কারণ কি? ও আচ্ছা, এখন ভাইরাস তো পরিবর্তিত হইতে চায়নি। ভাইরাস তো জঙ্গলে থাকতে চাইছিল, বাদুরের কাছেই থাকতে চাইছিল, অথবা অ্যাডবেস সাপের কাছেই থাকতে চাইছিল। তুমি তো গেছো তার কাছে। এখন বাধ্য হয়ে তো ভাইরাস তার নিজের বাঁচার স্বার্থে তোমার সাথে এক্সচেঞ্জ করে কোনো মতে সহাবস্থান করছে। আর তুমি তাকে ভালোবাসো, সে তোমার কাছে আসছে। ধন্যবাদ স্যারকে আমাদের মাঝে এরকম মূল্যবান প্রশ্ন আপনাদের এবং মূল্যবান উত্তর দেওয়ার জন্য। আর আমার ধন্যবাদ হচ্ছে ডাক্তার মনীষার প্রতি সবচেয়ে বেশি, কারণ আমি জানি না অন্য কেউ বললে আমি আসতাম কিনা। সে আমার অত্যন্ত প্রিয় ছাত্রী, সে হয়তো আমাদের পেশাগত জগতে অনেক অনেক উপরে উঠতে পারতো, কিন্তু সে এমন একটা ব্রত নিয়েছে, এটাকে আমি স্যালিউট করি। সেজন্য আমি তাকে আমার ম্যাম দুঃখিত ম্যাম। বলো।
হ্যাঁ স্যার হ্যাঁ হ্যাঁ স্যার এখন আমাদের আপনারা একটু সবাই ধৈর্য সহকারে বসুন। এখন আমাদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখবেন আমাদের এই কলেজের প্রিন্সিপাল স্যার। পরে পরে হ্যাঁ ম্যাডাম লক্ষণ প্রকাশ পেতে তো বিনীতভাবে ম্যাডামের এই জ্ঞানটাকে একটু ডিলিট করতে বলবো। এইটা হলো 2 থেকে 5 দিনের মধ্যে এ প্রকাশ পাবে। প্রকাশ কি হবে? ওই যে বললাম, সাধারণ একটা ইনফ্লুয়েঞ্জা যা হয়, ঘুষঘুষে যাওয়ার, কিছু খেতে ভালো লাগে না, ফেসবুক চ্যাটিং করতে ভালো লাগে না, বই পড়তে ভালো লাগে না, ক্লাসে আসতে ভালো লাগে না, এটা চলবে 7 দিন পর্যন্ত। দ্যাট ইজ লক্ষণ প্রকাশ পাওয়ার পরে 7 দিন। ঠিক আছে? তাহলে কি হলো? 7 গেল আর 3 গেল, 10 গেল। তাহলে সেরে যাবে কবে? সেরে যাবে ফার্দার 7 ডেজে। ঠিক আছে? তাইলে আমার ঢোকার পরে 7 দিনের মধ্যে এটা প্রকাশ পেয়েছে, 5ম দিনে আর 7 দিনে সেরেছে। আমরা দেখি সর্বোচ্চ 14 দিন, সর্বোচ্চ মানে রোগের জীবাণু ঢোকার থেকে শুরু করে রোগের ম্যাক্সিমাম প্রকাশ এবং রোগীকে মেরে ফেলা সবকিছুই উইদিন 14 ডেজ। তাহলে যদি চুপচাপ কাউরে 14 দিনের মতন একটা কোয়ারেন্টাইনে রাখতে পারি, আর যে 14 দিন সে বেঁচে থাকে, তাহলে তো আলহামদুলিল্লাহ পার হয়ে গেল। ম্যাডাম যেটা শুনেছেন 14 দিনে প্রকাশ পাবে, এইটা না, 14 দিন কোয়ারেন্টাইনে তাকে নিশ্চিন্ত হয়ে যাব যে এর মধ্যে এটা নাই, অথবা থাকলেও সেটা থেকে সে কিউরড হতে পেরেছে। ঠিক আছে? অ্যালার্জি যদি বলি আমরা, অ্যালার্জি তো ইজ টোটালি ডিফারেন্ট ইস্যু, তাই না? অ্যালার্জি হচ্ছে কোনো একটা জিনিসের প্রতি আমার অতি সংবেদনশীলতা। এখন ডাস্ট অ্যালার্জি সে নিজেই বলে দিল ডাস্ট অ্যালার্জি, কোল্ড অ্যালার্জি বলে দিল কোল্ড অ্যালার্জি। এটা তো অ্যালার্জির লক্ষণ। আমার এটা তো কোনো এজেন্ট ইনডিউস না, ব্যাকটেরিয়া বা ভাইরাস ইনডিউস না, তাই না? তাহলে সেটা আমরা ওইটার সাথে কোরিলেট করবো না। আমরা শুধুমাত্র এই করবো, আমি এই যে বারে বারে ইনফ্লুয়েঞ্জা বলতে শুধু বোঝানোর জন্যে যে এটা সিম্পলি একটা ইনফ্লুয়েঞ্জা তৈরি করে। কিন্তু ইনফ্লুয়েঞ্জা তৈরি করে কে? ইনফ্লুয়েঞ্জা বেসিক্যালি তৈরি করে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, এবং সেটা হলো সেলফ লিমিটিং। সে চিকিৎসা দিলে 1 সপ্তাহ, না দিলে 7 দিন। এই করোনা ভাইরাসও ইনফ্লুয়েঞ্জার মতনই একটা রোগ তৈরি করে। কিন্তু এই 2019 nCoV যে ইনফ্লুয়েঞ্জা তৈরি করছে সেটা ফ্যাটাল। শুধু এইখানেই আমাদের এখন পর্যন্ত কিন্তুটা রয়ে গেল। সমগ্র ভারতবর্ষ যখন গৌরব মুখের মধ্যে, বরিশাল তখন সদা জাগ্রত। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের প্রমাণিত যে আমাদের বরিশাল সদা জাগ্রত। সমগ্র বাংলাদেশে করোনা ভাইরাস নিয়ে দুর্ভিক্ষতা, কিন্তু বরিশালের প্রথম এই করোনা ভাইরাসের যে সেমিনারটি যে আয়োজন করেছে, আমাদের ছাত্রী ছিলেন ডাক্তার মনীষা চক্রবর্তী। তিনি যে উদ্যোগটি নিয়েছেন, এই জন্য আমি তাকে আমাদের কলেজ প্রশাসনের পক্ষ থেকে এবং আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে তাকে ধন্যবাদ জানাচ্ছি। প্রফেসর রাফিউদ্দিন আহমেদ, অধ্যাপক ও বিভাগীয় প্রধান, মাইক্রোবায়োলজি বিভাগ, শেখ সাহেরা খাতুন মেডিকেল কলেজ, গোপালগঞ্জ। তিনি স্যার এখানে এসেছেন, তিনি অত্যন্ত কষ্ট করে এসেছেন এবং আমাদেরকে করোনা ভাইরাসের উপরে তিনি যে ধারণা দিয়েছেন সেজন্য আমি তার প্রতি কৃতজ্ঞ। এবং আমরা স্যার এখানে এসেছেন অমৃতলাল মহাবিদ্যালয়, এই জন্য তোমরা সবাই করতালির মাধ্যমে তাকে গ্রহণ করবে। করোনা ভাইরাস একটি ঘাতক ব্যাধি, আমরা জানি সারা পৃথিবীতে এখন 18টি দেশে ছড়িয়ে পড়েছে। তো আমরা এই কারণে আমরা অনেকে করোনা ভাইরাস সম্পর্কে আমরা টিভিতে দেখি, কিন্তু আমরা টিভিতে যে প্রোগ্রামগুলো হচ্ছে সেটা শুধু আমাদের কি কি করণীয়, হাসি কাশি করে এইগুলো বলা হচ্ছে। কিন্তু আজকে আমাদের এই সেমিনারটির মাধ্যমে আমরা সম্মিলিত হলাম, তার কাছ থেকে আমরা অনেক তথ্যগুলো যে করোনা ভাইরাস সম্পর্কে জানলাম। এটা আমাদের জন্য একটা
বড় পাওনা। অমৃতলাল কলেজের শিক্ষার্থীদের জন্য একটি বড় পাওনা, এবং আমরা আশা করবো যে তোমরা তোমাদের পরিবারকে, তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকেও এই বিষয়টি সম্পর্কে জানিয়ে দেবে যে করোনা ভাইরাস আতঙ্কে যদি কিন্তু আমরা এই প্রিভেনশন করতে পারি আমরা নিজেরাই, তাহলে আমাদের করোনা ভাইরাস থেকে আমরা দূরে থাকতে পারবো। এবং এই বিষয়টি তোমরা সবাই করবে আশা করি। এবং সেক্ষেত্রে আমরা এই বিষয়টি আরো সমৃদ্ধ লাভ করবে। এই করোনা ভাইরাসের উপর হয়তো সেমিনার আরো হবে, কিন্তু আমাদের প্রথম করোনা ভাইরাসের সেমিনারটি হয়েছে বরিশাল অমৃতলাল দে মহাবিদ্যালয়। এটি আমাদের একটি বড় পাওনা। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আমাদের একটার পরে আবার পরীক্ষা শুরু হবে। এই কারণে আমাদের এখানে যারা এসেছেন বিজ্ঞান আন্দোলন মঞ্চে সকল শিক্ষার্থীদেরকে এবং যারা কর্মকর্তা আছেন তাদেরকে আমি আবার ধন্যবাদ জানাচ্ছি। আমাদের শিক্ষক মন্ডলী এবং আমাদের শিক্ষার্থীদেরকে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য এখানে এসেছি। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে। এখন আস্তে আস্তে সবাই বসুন। এরপর যে উপদেষ্টা বিজ্ঞান আন্দোলন মঞ্চ বরিশাল। বিজ্ঞান আন্দোলন মঞ্চ বরিশাল জেলা কর্তৃক আয়োজিত আজকের এই সেমিনারে উপস্থিত আমাদের শ্রদ্ধেয় আমার শিক্ষক প্রফেসর রাফিউদ্দিন আহমেদ, ডাক্তার রাফিউদ্দিন আহমেদ সহ অমৃতলাল কলেজের আমাদের শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ এবং প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা আজকের আয়োজনটি নিয়ে এর আগে একটু ছোট্ট একটা গল্প বলবো। আমি খুব কম কথা বলবো, হ্যাঁ। তো এখানে যেটা হচ্ছে যে আমরা এর আগে যখন হিগস বোসন কণা আবিষ্কার হলো, আমরা কি নাম শুনেছি হিগস বোসন কণার? এটা একটা বিশাল আবিষ্কার না, মানে এই দশকের মানে একটা বড় আবিষ্কার ছিল হিগস বোসন কণা। মানে পৃথিবীতে প্রথম কিভাবে ভর সৃষ্টি হলো সেইটার একটা এক্সপেরিমেন্ট বিজ্ঞানীরা করে সেটা যখন সফল হলেন, সেই হিগস বোসন কণাটা তারা আবিষ্কার করলেন। তো এই বিষয়টি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ ডিপার্টমেন্টেও কোনো সেমিনার তখন পর্যন্ত হয়নি, কিন্তু আমরা বিজ্ঞান আন্দোলন মঞ্চের পক্ষ থেকে বরিশালে বসিরা অমৃতলাল কলেজে আমরা প্রথম সেমিনারটি করেছিলাম হিগস বোসন কণা। সেই একই ধারাবাহিকতায় আমরা দেখলাম যে করোনা ভাইরাস এটাও কিন্তু একটা খুবই গ্লোবাল হেলথ ইমার্জেন্সি হিসেবে এটাকে ডিক্লেয়ার করা হয়েছে, কিন্তু আমাদের সাধারণ যে জানাশোনার জায়গাটা করোনা ভাইরাস নিয়ে এটা আসলে খুবই দুর্বল, বা হয়তো ইন্টারনেটে একটা লিঙ্ক ভিত্তিক এগুলি অথেন্টিক কিনা এই বিষয়গুলি আমরা ঠিক মতো জানি না, এইভাবে এক ধরনের ভাষা জ্ঞান কিন্তু আমাদের মধ্যে ছিল। ওই জায়গা থেকে আমরা তাগিদ অনুভব করেছিলাম যে করোনা ভাইরাস নিয়ে আসলে একটা থিওরিটিক্যাল একাডেমিক সেমিনার করা যায় কিনা। তো আমরা আসলে প্রথমত প্রফেসর রাফি স্যারকে খুবই ধন্যবাদ জানাই, এবং উনি যেভাবে আলোচনা করেছেন এবং প্রশ্নগুলির যেভাবে উত্তর দিয়েছেন, আমার মনে হয় যে আমরা আমাদের সমস্ত কিউরিওসিটি করোনা ভাইরাস নিয়ে আমরা এক ধরনের স্যাটিসফ্যাকশন নিয়ে এখান থেকে যেতে পারবো। এবং আমি তোমাদেরকেও ধন্যবাদ জানাই যে তোমাদের প্রশ্নগুলি খুবই চমৎকার ছিল, এবং আমার মনে হয় যে এই জন্য তোমাদের নিজেদের জন্য একটু করতালি দেওয়া উচিত। তোমরা এই সেমিনারটাতে একটা প্রাণ সঞ্চার করেছো, এবং মানে প্রত্যেকটি অ্যাঙ্গেল থেকে, যেখানে আসলে একেবারে সিম্পটম থেকে শুরু করে ডায়াগনস্টিক টেস্ট, ফ্যাটালিটি রেট, মর্টালিটি রেট, যে ধরনের আলোচনাগুলি এখানে আসছে, আমার মনে হয় যে একাডেমিক্যালি আসলে এই সেমিনারটি আজকের এটা যথেষ্ট গুরুত্ব বহন করে। এবং তোমাদের সবাইকে এরকম একটি কার্যক্রমে তোমরা যে শেষ পর্যন্ত মনোযোগের সাথে অংশগ্রহণ করছো এই জন্য ধন্যবাদ জানাই। আমাদের বিজ্ঞান আন্দোলন মঞ্চের একটি ক্যালেন্ডার আছে, সবার জন্য একটা ছোট সুবিনির উপহার হিসেবে তোমরা সবাই ক্যালেন্ডারটি নিয়ে যাবে। আর পাশাপাশি এখানে যদি কেউ সদস্য হতে চাও বিজ্ঞান আন্দোলন মঞ্চে, তোমরা সদস্য হতে চাই একটু শুনুন, কে হতে চাই ওটা একটু শুনুন। আচ্ছা, কে সদস্য হতে চাও বিজ্ঞান আন্দোলন মঞ্চে? আচ্ছা, তোমরা সবাই একটু এখান থেকে ফর্মগুলি একটু সংগ্রহ করে নিয়ে যাও। আমরা অমৃতলাল কলেজে বিজ্ঞান আন্দোলন মঞ্চের ইউনিটটাকে একটু শক্তিশালী হিসেবে দেখতে চাই, কারণ সবসময় কিন্তু এই কলেজের শিক্ষকরা সবাই কিন্তু আসলে এখানে যথেষ্ট সহযোগিতা করে। আচ্ছা, তো হ্যাঁ, ক্যালেন্ডারটা একটু দিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি। আমরা আমাদের সেমিনারে একদম শেষের দিকে চলে এসেছি। এখানে আমাদের সেমিনারে সমাপনী বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের মাঝে আজকে আমাদের শিক্ষকরা উপস্থিত হয়েছেন অনেকেই, আমরা তাদের সবাইকে ধন্যবাদ জানাই। সময় স্বল্পতার কারণে আমরা আসলে সবাইকে হয়তো বক্তব্য দিতে এখানে দেওয়া যায়নি, কিন্তু আমার মনে হয় যে আমরা সবাই আজকের সেমিনার থেকে অন্তত কিছু জিনিস নিয়ে মানে মাথায় কিছু তথ্য নিয়ে আমরা যেতে পারবো।
সেই আশাটা আমরা রাখছি। তো আজকে এই সেমিনারের সম্মানিত সভাপতি প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক শশাঙ্ক শেখর বর্ধন স্যারকে আমি আহ্বান জানাচ্ছি আজকে সেমিনারের সমাপনী বক্তব্য দেওয়ার জন্য। আমার প্রথম একটা আবেদন তোমাদের কাছে, এই বিজ্ঞান আন্দোলন মঞ্চের যে অনুষ্ঠানই করুক, আকাশ দেখা করুক, বাতাস দেখা করুক, তোমরা পারলে সেখানে যাবে। ওদের কথাবার্তাগুলো যথেষ্ট কনস্ট্রাকটিভ আমার কাছে মনে হয়। আর আমি একটু অবাক হয়েছি যে আমার ছাত্র গুগলে ঢুকেছে, এই একটা বোধহয় আছে, গুগলে গিয়ে পড়েছো তুমি, কি ফ্যামিলিতে জিজ্ঞাসা করেছিলে? গুগল থেকে জিজ্ঞাসা করেছো কি ফ্যামিলির মধ্যে পড়ে এটা? ওটা তো আছে, করোনা ভাইরিডি ফ্যামিলির কথা আছে। ওখানে একটা কে যেন বলেছে যে লিপিড এনভেলপ থাকে কিনা, ওটা আমিও দেখেছি আছে, লিপিড এনভেলপ আছে। কিন্তু তোমরা তো অণুজীব পড়বা, অণুজীব বিজ্ঞানী স্যার যেভাবে কথা বললেন, তোমাদের তো অণুজীব আছে, ফার্স্ট পেপারের মধ্যে আছে না? এখনো বোধহয় যাওনি সেখানে। সেখানে দেখবা যে ওই আইদার RNA অর DNA, আর বাইরের একটা আবরণ, সে যে কায়দারই হোক, ওই লঞ্চ চালানো হুইলের মতো হোক আর এর মতো হোক। আর এটা তো বলেছে করোনা, তাই না? ওটাকে ক্যাপসিড বলে, তাই না? এটা পড়তে পারবে ওখান থেকে ভালো করে। তারপর ওখানে পড়লে সেই ভিরিয়ন পড়বা, ভিরয়েড পড়বা, ফ্রিয়ন পড়বা, এগুলো পড়লে তো নিজেরাই বুঝতে গুণটাও বা কোথায়। গুণটা না, গুণ বলবো না, দোষ বলবো, গুণ দোষ দুটোই বোধ হয়। যেমন আমাদেরকে অসুস্থ করে, তেমন সেই অ্যান্টিজেনের অ্যান্টিবডি তৈরি হয়ে আমরা আবার সুস্থ হই। সেই অ্যান্টিবডি দিয়ে আবার ভ্যাকসিন তৈরি হয়ে ভ্যাকসিনেশনের মাধ্যমে মানুষদেরকে সুস্থ করা হয়। আমাদের প্রাক্তন ছাত্র এখন ডাক্তারি পড়ছে, আমাদের সন্তান অরিশ্বরের ছেলে অপু, ও যে প্রশ্ন করেছে আমার কিছু তো পরিষ্কার করে মনে হলো এটা ওই বায়োজিওগ্রাফিক্যাল একটি প্রশ্ন। মানে কোন ধরনের জীবের অভিযোজন কোন ধরনের ক্লাইমেটে হয় তার ভিত্তিতে বোধহয় প্রশ্নটা ছিল। প্রশ্নটা যথেষ্ট জটিল, ওর জন্য গবেষণা করে দেখতে হবে যে কোন টেম্পারেচারে কোন ক্লাইমেটে কোন স্পেসিস বেঁচে থাকতে পারে। ধন্যবাদ সবাইকে, অনেক সময় হয়ে গেছে, কথা বলার আর সময় নেই। ভালো থাকবে তোমরা।